আচ্ছা, আমরা এখন যেটা করব হিট পার্ট টু। বেসিক্যালি আমরা পার্ট ওয়ানটা আগের দিন করেছিলাম, তো পার্ট টুটা আমরা এখন করব। তো পার্ট ওয়ানে আমরা কি কি পড়েছিলাম একবার একটু দেখে নিই। বেসিক্যালি আমরা হিট এবং টেম্পারেচারকে পাশাপাশি রেখে পড়েছিলাম। তো হিট কি? হিট হচ্ছে এক প্রকারের এনার্জি। আর এই হিট গ্রহণ বা বর্জন করার জন্য কোনো বস্তু কি হচ্ছে? উত্তপ্ত হচ্ছে। তাই টেম্পারেচারকে আমরা কি বলে থাকি? রেজাল্ট অফ হিট। এটা আমরা দেখেছিলাম আগের দিন। আমরা দেখেছিলাম ইউনিট অফ টেম্পারেচার অ্যান্ড ইউনিট অফ হিট, এবং হিট এবং ওয়ার্কের মধ্যে কি সম্পর্ক সেটাও আমরা আগের দিন দেখেছিলাম। আর এদিকে মেজারমেন্ট অফ হিট, মেজারমেন্ট অফ টেম্পারেচার দেখেছিলাম, এবং রিলেশন বিটুইন ডিফারেন্ট টেম্পারেচার স্কেল, মানে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে কি সম্পর্ক সেই রিলেটেড আমরা কিছু ম্যাথস করেছিলাম এবং কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা লিখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য কোয়ান্টিটি অফ হিট, মানে কোনো একটা বস্তুর মধ্যে কতটা হিট ও গ্রহণ করেছে সেটা আমরা মেজার করতে পারি একটা ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে এম ইন্টু এস ইন্টু টি। তাহলে এমএসটি দিয়ে আমরা কোনো একটা বস্তুর কতটা হিট অ্যাবজর্ভ করেছে বা কতটা হিট বর্জন করেছে সেটাকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এমএসটির মধ্যে কি মাস লাগবে, টেম্পারেচার লাগবে এবং তোমার নেচার অফ দ্য সাবস্টেন্স লাগবে। ঠিক আছে? তো দেখো, এটা বেসিক্যালি আমরা কি ফর্মুলা দিয়ে পাবো? এম এস আর ডেল টি। তার মানে হচ্ছে ধরো কোনো একটা বস্তুর ভর বা কোনো একটা বস্তুর ভর হচ্ছে 10 গ্রাম, দেন এস হচ্ছে স্পেসিফিক হিট। এই এসটা হচ্ছে স্পিসিস স্পেসিফিক বলতে পারো, মানে সাবস্টেন্স স্পেসিফিক। লোহার এস একরকম, তামার এস একরকম, পিতলের এস একরকম, জলের এস একরকম, মিল্কের এস একরকম। মানে স্পেসিফিক হিট ডিফারেন্ট সাবস্টেন্স টু সাবস্টেন্স ভ্যারি করে। তার মানে কিসের উপরে ডিপেন্ড করছে? মাসের উপরে, টেম্পারেচার উপরে, এবং সেই সাবস্টেন্সের এস এর উপরে। এস মানে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট তাহলে ফর্মুলা কি? এম ইন্টু এস ইন্টু ডেল টি। ডেল টি কেন? ধরো কোনো একটা লোহার বল, সে এখন 10 ডিগ্রি সেলসিয়াস অলরেডি উত্তপ্ত অবস্থায় রয়েছে। এবার একে আমি কিছু হিট দিলাম, হিট দিলে টেম্পারেচার বাড়বে। হিট দেওয়ার জন্য টেম্পারেচার বেড়ে 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এই এর ওয়েটটা সাপোজ তোমার 10 গ্রাম। তাহলে এর স্পেসিফিক হিট সাপোজ 0.25, লেট স্পেসিফিক হিট 0.25। তাহলে কতটা হিট গ্রহণ করেছে সেই ফর্মুলা কি হবে? এম মানে 10, এস মানে 0.25, টি মানে ডেল টি মিনস কতটা টেম্পারেচারের ডিফারেন্স হয়েছে, 10 মানে 20 - 10। তাহলে এইটা ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে আলটিমেটলি কতটা হিট গ্রহণ করেছে বা কতটা হিট বর্জন করেছে। আচ্ছা, এখান থেকে একটা কনসেপ্ট আসছে যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি মানে সেম তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা মানে একটা বস্তু একটা বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যতটা হিট সে গ্রহণ করবে, দিস ইজ ইটস স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সে বস্তুটা যে সাইজেরই হতে পারে, 10 গ্রাম হতে পারে, আর 1000 গ্রাম হতে পারে, আর 5000 গ্রাম হতে পারে। বস্তুর সাইজ ডাজেন্ট ম্যাটার। একটা যে কোনো মাসের বস্তু 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানোর জন্য যতটা হিট গ্রহণ করে তাকে আমরা বলবো ওই বস্তুর স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ক্লিয়ার? দেখো, তাই বলছে দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ টেম্পারেচার অফ ইউনিট মাস অফ সাবস্টেন্স 1 ডিগ্রি সেলসিয়াস, তাকে আমরা বলি স্পেসিফিক হিট। আচ্ছা, স্পেসিফিক হিট অন্য জিনিস, আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি। যে কোনো একটা বস্তু 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে যতটা লাগে সেটাকে বলা হয় হিট ক্যাপাসিটি, যেটার উদাহরণ আমি দিলাম। বাট এটা হচ্ছে স্পেসিফিক হিট, মানে 1 গ্রাম ভরের বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে তোমার হিট লাগে তাকে আমরা বলি স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয় না, সেই জন্য আমার একটু বুঝতে ভুল হয়ে গেছে। ঠিক আছে? ওটা অ্যাকচুয়ালি স্পেসিফিক হিটই হয়। ঠিক? তাহলে দেখো আমি কি কি জানলাম। আমি একটা জানলাম হিট ক্যাপাসিটি, বা যাকে আমরা বলি থার্মাল ক্যাপাসিটি, আর স্পেসিফিক হিট ব্যাপারটা কি। দেখো, থার্মাল ক্যাপাসিটি মানে হচ্ছে যে কোনো মাসের কোনো বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোকে আমরা কি বলি? থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি। আর স্পেসিফিক হিট মানে 1 গ্রাম ভরের বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগে তাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সেই জন্য দেখো আমরা কেন এম ইন্টু এস ইন্টু টি করে আমরা এই গৃহীত তাপ বা বর্জ্য তাপের ক্যালকুলেশন পাই। এম মানে 10 গ্রাম, আর পার গ্রাম টেম্পারেচার বাড়ানোর জন্য স্পেসিফিক হিট কত? 0.25। তাহলে 10 গ্রামের জন্য
10 × 0.25, আর কত ডিগ্রি টেম্পারেচার তুমি বাড়িয়েছো, 10 বা 20 বা 100 বা 1000 ডিগ্রি টেম্পারেচার, তো পেয়ে যাই। তাহলে স্পেসিফিক হিট কাকে বলা হচ্ছে? 1 গ্রাম ভরের বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগবে তাকে আমরা বলবো স্পেসিফিক হিট। ইউনিট অফ স্পেসিফিক হিট দেখো বলেছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, মানে 1 গ্রাম ভরের বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যত ক্যালোরি হিটের প্রয়োজন তাকে আমরা বলবো স্পেসিফিক হিট। ক্লিয়ার? বা 1 কিলোগ্রাম ভরের বস্তুর টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যতটা হিট লাগে তাকে আমরা বলবো 1 জুল। আর হিট ক্যাপাসিটি তো বললাম, কোনো গিভেন মাস অফ টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে হিট লাগে তাকে আমরা বলবো হিট ক্যাপাসিটি বা থার্মাল ক্যাপাসিটি। দেখো মাস ইনটু স্পেসিফিক হিট করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো এবার কি, এবার আমরা চলে যাচ্ছি তোমার ইউনিট অফ থার্মাল ক্যাপাসিটি জুল পার কেলভিন ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমরা চলে যাচ্ছি ইম্পর্টেন্ট ইনফরমেশনে। দেখো স্পেসিফিক হিট অফ কপার ইজ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এর অর্থ কি? দেখো এর মানে হচ্ছে 1 গ্রাম কপারের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কতটা হিট লাগে? 0.09 ক্যালোরি হিট লাগে। এটাই হচ্ছে কপারের স্পেসিফিক হিট, 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াসের তাৎপর্য। স্পেসিফিক হিট অফ আয়রন 462 জুল পার কেজি পার কেলভিন। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 1 কেজি আয়রনকে 1 কেলভিন টেম্পারেচার বাড়াতে 462 জুল হিট লাগবে। এটা হচ্ছে তোমার স্পেসিফিক হিটের তাৎপর্য। আচ্ছা একটা পয়েন্ট লিখে রাখো তো, স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট অফ ওয়াটার, স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম, ব্র্যাকেট লেখো 1। তাহলে স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম 1 কি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে 1 ক্যালোরি হিট লাগে। সেই হিসাবে তামার দেখো কত কম হিট লাগে, 0.09। এখান থেকে আমাদের অনেক কোশ্চেন আসে, কেন সেক দেওয়ার কাজে জলকে ইউজ করা হয়? দেখো এখান থেকে আমরা অ্যান্সার দিতে পারবো। ধরো তুমি একটা বোতলে জল নিয়েছো, একটা বোতলে মিল্ক নিয়েছো, বলেছি লিকুইডের মধ্যে বা যে কোনো সাবস্টেন্সের থেকে সব থেকে কার স্পেসিফিক হিট বেশি? ওয়াটারের। তাহলে তুমি ভাবো এই যে গিভেন 1 লিটার ওয়াটার আর গিভেন 1 লিটার দুধ, তাহলে আমরা যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ টেম্পারেচার এতে বাড়াই, হিট পরের ব্যাপার, ধরো আমি এর টেম্পারেচার 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাড়ালাম, তাহলে এখন 20 ডিগ্রি টেম্পারেচার হোল্ড করছে, একেও আমি 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাড়ালাম, তাহলে দুজনেই সেম টেম্পারেচার গ্রহণ করছে। আমার দেখতে হবে কে হিট বেশি নিয়েছে। দেখো জলের ক্ষেত্রে আমরা সেই ক্যালকুলেশনটা কি করে পাবো? এমএসটি থেকে। দেখো এম গিভেন 1 লিটার, টি টেম্পারেচার কি সেম বাড়াচ্ছি, আর এস, তাহলে এম এস টি। এর ক্ষেত্রেও কি এম ইন্টু টি ইন্টু এস। দেখো এই যে ফ্যাক্টরটা এটা কমন না, এটা 1 লিটার এর ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রেও সেম, 0 থেকে 20 বাড়াচ্ছি এর ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রেও সেম, কিন্তু তাহলে যার স্পেসিফিক হিট বেশি হবে সে হিট বেশি গ্রহণ করবে। তাহলে আমরা বলেছি জলের স্পেসিফিক হিট ম্যাক্সিমাম, তার মানে এই 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার গেইন করার জন্য ও বেশি হিট গ্রহণ করবে প্রকৃতি থেকে। আচ্ছা যে বেশি হিট গ্রহণ করে সে বেশি সময় ধরে হিট বর্জন করে, তাহলে দুধ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর জলটা অনেক দেরি করে ঠান্ডা হবে, সেই জন্য সেক দেওয়ার জন্য জলকে ইউজ করা হয়। সেই জন্য দুধ চা, তোমাকে বলবে দুধ চা তাড়াতাড়ি ঠান্ডা হয়, কিন্তু যেটা ব্ল্যাক টি সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয় না। কেন? কারণ লিকার চা, লিকার চা কেন তাড়াতাড়ি ঠান্ডা হয় না? তার কারণ হচ্ছে সেখানে জলের ভাগ বেশি আর এখানে দুধের ভাগ বেশি, তো দুধ তাড়াতাড়ি ঠান্ডা হয়। তোমরা নিজেরাও এক্সপেরিমেন্ট করেছো, দুধ চা আর লিকার চা রেখে দাও, দুধ চা একদম 2 মিনিটের মধ্যে ঠান্ডা। কেন? ওই দুজনে কিন্তু টেম্পারেচার সেম, সাপোজ 80 ডিগ্রি সেলসিয়াস, দুধেরও 80 ডিগ্রি জলেরও 80 ডিগ্রি, কিন্তু জল ওই 80 ডিগ্রিতে পৌঁছানোর জন্য বেশি হিট গ্রহণ করেছে। কেন? জলের স্পেসিফিক হিট বেশি। এগুলো কিন্তু সব কোশ্চেন, এটা তুমি এখান থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? এটা খুব ইন্টারেস্টিং, ডেফিনেশনটাই দারুণ। আচ্ছা আমরা হিট ক্যাপাসিটি কি জেনেছি? কোনো গিভেন সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোকে কি বলি আমরা? হিট ক্যাপাসিটি। আর তার ক্যাপাসিটি টু গেইন হিট, তাই এর নাম হিট ক্যাপাসিটি। হাউ মাচ হিট ইজ রিকোয়ার্ড টু গেইন 1 ডিগ্রি টেম্পারেচার ফর এ গিভেন মাস অফ সাবস্টেন্স, তাকে আমরা বলবো স্পেসিফিক হিট।
এটা খুব সুন্দর যে কোনো একটা বস্তুর গিভেন মাস যা খুশি, কোনো একটা বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগে সেই পরিমাণ হিট দিয়ে কত গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানো যাবে তাকে বলা হয় ওয়াটার ইকুইভ্যালেন্স। আবার বলছি, তাহলে তার মানে আমি যদি এটাকে আরো সহজ করে দিই, কোনো একটা বস্তুর হিট ক্যাপাসিটি দিয়ে যত গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানো যাবে তাকে আমরা ওয়াটার ইকুইভ্যালেন্স বলবো না? পুরো ডেফিনেশনটা আরেকবার বলছি। কোনো গিভেন সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে, কোনো গিভেন সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগে সেই হিটকে আমরা কি বলি? হিট ক্যাপাসিটি। সেই হিট দিয়ে যত গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানো যাবে তাকে বলা হবে ওয়াটার ইকুইভ্যালেন্স। আচ্ছা বলো তো, এর মাস যদি M1 হয়, এর মাস যদি M2 হয়, বলো তো কোন মাসটা বেশি হবে? M1 গ্রেটার দ্যান M2 না M2 গ্রেটার দ্যান M1? কোনটা বেশি হবে? M1 বেশি হবে। কেন? ভেরি গুড, একদম। আচ্ছা এ কতটা হিট গ্রহণ করবে 1 ডিগ্রি বাড়াতে? M ইন্টু S ইন্টু 1। দেখো এটা M1 আর এটা S1, আর সেই পরিমাণ হিট জলকে দেওয়া হবে, তাহলে M2 ইন্টু S2 ইন্টু 1, তাহলে জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াচ্ছে। তাহলে আমি যদি এই দুটো তুলনামূলক আলোচনা করি যে কোনটা বেশি, M1 ইন্টু S1 বাই M2 ইন্টু S2। আচ্ছা বলো তো S1 বেশি না S2 বেশি? S2 বেশি, কারণ জলের স্পেসিফিক হিট ম্যাক্সিমাম একটু আগে লিখিয়ে দিলাম। যদি S2 বেশি হয় তাহলে M1 ডেফিনেটলি কমে যাবে, তার মানে ডেফিনেটলি M1 গ্রেটার দ্যান M2। তার মানে অলওয়েজ ওয়াটার ইকুইভ্যালেন্সের ভ্যালু যে কোনো সাবস্টেন্সের অ্যামাউন্ট থেকে কম হবে। তাহলে এটাকে বলা যায় মাস ইন্টু স্পেসিফিক হিট, এটাকে আমরা কি বলবো? M ইন্টু S। এটাকে আমরা ওয়াটার ইকুইভ্যালেন্সে ক্যালকুলেট করি। তাহলে এটা কি কেজি হবে বা গ্রাম হবে? কেন কেজি বা গ্রাম হবে? জল কত কেজি তুলছো বা জল কত গ্রামকে তুমি 1 ডিগ্রি বাড়াচ্ছ, তাই জলের কনটেক্সট এটা কেজি বা গ্রাম হবে, ওয়াটার ইকুইভ্যালেন্স। ঠিক আছে। আচ্ছা বলো তো, একই ভরের দুটো ডিফারেন্ট উপাদানকে একই হিট দিলাম, কি বললাম? একই ভরের দুটো ডিফারেন্ট সাবস্টেন্সকে আমি একই হিট দিলাম, তাহলে দুজনের কি টেম্পারেচার রাইজ একই হবে? এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে একই ভরের 10 গ্রামের লোহার বলকে আর 10 গ্রামের তামার বলকে সেম হিট দিলাম, তাহলে টেম্পারেচার দুটো ক্ষেত্রে সেম থাকবে, আলাদা থাকবে, বা কিছুই হবে না? কি হবে? আলাদা। কেন? কারণ স্পেসিফিক হিট অফ আয়রন অ্যান্ড স্পেসিফিক হিট অফ কপার ডিফারেন্ট, দুজনের আলাদা। সবটাই ডিপেন্ড করছে M ইন্টু S ইন্টু T এর ওপর। তাহলে এই অবধি আমরা তিনটে কনসেপ্ট শিখলাম। কি কি? নাম্বার 1 স্পেসিফিক হিট, ওয়াটার ইকুইভ্যালেন্স, আর হচ্ছে হিট ক্যাপাসিটি। ওয়াটার ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে, মনে করো এটা একটা সাবস্টেন্স, এটা আমি জানি না কত গ্রাম, কোন একটা সাবস্টেন্সের টেম্পারেচার আমি 1 ডিগ্রি বাড়াতে একটা হিট দিতে হচ্ছে। আচ্ছা আগে আমি এই ডেফিনেশনটা বলি, কোন একটা বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগে তাকে আমরা কি বলি? হিট ক্যাপাসিটি। এবার বলছে কোন একটা বস্তুর টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগে সেই হিট দিয়ে কত গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানো যাবে। তার মানে কোনো বস্তুর হিট ক্যাপাসিটি দিয়ে কত গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানো যাবে, তাই তো? তারকে আমরা কি বলবো? ওয়াটার ইকুইভ্যালেন্স। আচ্ছা এবার আমি একটা নতুন কনসেপ্ট আছে, লেটেন্ট হিট। স্পেসিফিক হিটটা বেশি জলের, হ্যাঁ ডেফিনেটলি জলের সাপেক্ষে। কেন? যে জলের যত গ্রাম ভরকে 1 ডিগ্রি বাড়াতে পারবে তার স্পেসিফিক হিট তত বেশি। বুঝতে পারলে? মানে ধরো আয়রনের গিভেন মাস অফ আয়রন অ্যান্ড গিভেন মাস অফ কপার, জলের কেউ ধরো 0.9 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়িয়েছে, কেউ 0.8 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়িয়েছে, মানে আমি এখান থেকে বলতে পারি যে ডেফিনেটলি আয়রনের স্পেসিফিক হিট ইজ গ্রেটার দ্যান কপারের স্পেসিফিক হিট, এরকম কনসেপ্টটা। ঠিক আছে। আর যেহেতু ওয়াটার কি, ওয়াটার হচ্ছে রেফারেন্স 1, তো 1.2ও নয় 1.1ও নয় 1, সেই জন্য ওয়াটার দিয়ে ক্যালকুলেট করা ইজি হয়ে যায়। আচ্ছা লেটেন্ট হিট হচ্ছে যাকে আমরা বলবো সুপ্ত হিট, লিন তাপ। লিন মানে, লিনটা এসছে বিলীন থেকে, মানে যা দেখা যায় না বা যা বোঝা যায় না। আচ্ছা এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে জানতে হবে পদার্থের কটা অবস্থা?
পদার্থের তিনটে অবস্থা কি, সলিড, লিকুইড আর গ্যাস। আচ্ছা আমি যদি জলের ক্ষেত্রে বলি, ওয়াট আইস, ওয়াটার অ্যান্ড ভেপার, ভেপার। আচ্ছা বলো তো, আমি একটা জিনিস বলছি, 10 ডিগ্রি সেলসিয়াস -10 ডিগ্রি সেলসিয়াসের আইস, একে তুমি হিট দিলে কি হবে? এ -2 ডিগ্রি সেলসিয়াসের আইস হবে, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস হবে। তাহলে আমি একে হিট দিচ্ছি, হিট দিলে পরে ও কি হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াসের আইস হচ্ছে। একে তুমি যদি আরো হিট দাও, ও 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হবে, তাই নয় কি? একে তুমি আরো হিট দাও, তাহলে ও 50 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হবে। আরো হিট দাও তো 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হবে। একে তুমি যদি আরো হিট দাও তো 100 ডিগ্রি সেলসিয়াসের তোমার ভেপার হবে। একে তুমি আরো হিট দাও তো 110 ডিগ্রি সেলসিয়াসের ভেপার হবে। ক্লিয়ার? দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল করেছো, যে এই হিটটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে আমি হিট দেওয়ার জন্য টেম্পারেচার কমছে, কারণ বরফ হিটের জন্য লিকুইড হচ্ছে। তাহলে এই হিটটাকে আমি মেজার করতে পারবো কিভাবে? এম ইন্টু এস ইন্টু টি দিয়ে, হ্যাঁ কি না? কারণ এর আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে এম কত, গিভেন মাস অফ আইস, এস কত, আইসের স্পেসিফিকিটি 1, আর টি কত, 10 থেকে 0 মানে 10, মানে আলটিমেটলি এর ভ্যালু হবে 100 ক্যালোরি। তাহলে এখানে আমি 100 ক্যালোরি হিট দিলে 10 ডিগ্রি সেলসিয়াসের আইস 0 ডিগ্রি সেলসিয়াসের আইসে কনভার্ট হয়। আচ্ছা বলো তো, এই 0 ডিগ্রি সেলসিয়াসের আইস 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট হচ্ছে, এই হিটটা মেজার করো দেখি কত, এম ইন্টু এস ইন্টু টি, 0 না? 0 না? তাহলে আলটিমেটলি যে হিটটা মেজার করা যায় না, দিস ইজ লিন তাপ, মেজার করা যায় না। তার মানে আমি লিন তাপের ডেফিনেশন কি বলবো, এটা হচ্ছে সেই তাপ যা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু টেম্পারেচারে কোনো পরিবর্তন ঘটায় না। মানে টেম্পারেচার একই থেকে বলতে 0 ডিগ্রি টেম্পারেচার, বাট অবস্থার পরিবর্তন হচ্ছে কি, আইস মানে সলিড টু লিকুইড, যে তাপ লাগছে তাকে আমরা বলবো লিন তাপ। এটা কি লিন তাপ তোমার যখন আইস টু ওয়াটার হচ্ছে। তাই দেখো এখানে সেই লিন তাপের কথা বলেছে, এটাকে বলা হয় লিন তাপ ফর ফিউশন। ফিউশন মানে গলে যাওয়া। তাহলে লিন তাপ ফর ফিউশন, এটা এর ক্ষেত্রে কত, 80 ক্যালোরি। তাহলে 80 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, মানে 1 গ্রামের আইসকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রামের আইসকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম ওয়াটারে কনভার্ট করতে কত তাপ লাগে আমার, 80 ক্যালোরি। সেম এখানে তুমি হিট দিচ্ছ, এই ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট হচ্ছে, মেজার করবে কি করে, এম ইন্টু এস ইন্টু টি দিয়ে। ধরো 10 গ্রাম 1 আর 100, তাহলে এখানে 1000 ক্যালোরি তাপ লাগবে। কিন্তু এই জায়গাটা তুমি কি মেজার করতে পারবে? 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস ভেপারে কনভার্ট হচ্ছে, সেম এখানে তো একটা হিট না দিলে ডেফিনেটলি হিট রিকোয়ার্ড, না হলে অবস্থার পরিবর্তন কি করে হবে? তাহলে এটা হচ্ছে সেই হিট, যে হিট অবস্থার পরিবর্তন ঘটায় বাট টেম্পারেচার কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলি আমরা লিন তাপ। কোথায়? এখানে নালে কি করে চেঞ্জ হবে? অবস্থার পরিবর্তন হওয়ার জন্য হিট লাগবেই লাগবে। তাহলে এই হিটটা আমরা মেজার করতে পারি না, এই হিটটাকে আমরা কি বলে থাকি, লেটেন্ট হিট ফর ভেপারাইজেশন। ভেপার হওয়ার জন্য যে হিট লাগে, এটা কত, 540 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। চলো এখান থেকে আমার অ্যান্সার দাও। মাপা যায় না, ওটা তো লেটেন্ট হিট আলাদা করে মাপতে হবে আমাকে। লেটেন্ট ওটা তো আর এমএসসিতে মাপতে পারবে না, হিট ক্যাপাসিটিতে মাপতে পারবে না, লেটেন্ট হিট মেজারমেন্ট করতে হবে। ঠিক, এটা কি করে করা হয়েছে, এটা মেজার করে কি করে, যেহেতু এমএসসিতে করা যাবে না, ও বলছে আমরা কি একটা গিভেন সাবস্টেন্স অফ আইস নেব, মানে 1 গ্রাম নিয়ে তাকে আমি হিট দেবো, হয়েছে বরফ, বরফ থেকে লিকুইড হয়েছে, হয়নি, আবার হিট দেবো, হয়নি। তার কতটা হিট দেওয়ার পরে 1 গ্রাম আইস 1 গ্রাম ওয়াটারে কনভার্ট হয়েছে 0 ডিগ্রি, সেই হিটটা মেজার করে ওরা পেয়েছে। এটা ট্রায়াল অ্যান্ড এরর করে এসছে, বেশি হবে। কিন্তু কোশ্চেন সেটা নয়, কোশ্চেন হচ্ছে বলো, ভেবে বলবে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস আর 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার কে বেশি ঠান্ডা? 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার বেশি ঠান্ডা, তো বলছো তো ওয়াটার। আরে তুমি ভাবো 0 ডিগ্রি সেলসিয়াসের আইস 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার সেম টেম্পারেচার সেম,
কিন্তু এই আইসে তো 80 ক্যালোরি বেশি না, 80 ক্যালোরি বেশি রয়েছে, মানে সরি কম রয়েছে। তো 80 ক্যালোরি কম রয়েছে বলে ও কি আইস। এই 80 ক্যালোরি হিট তুমি জলে দিচ্ছ বলেই তো এটার পরিবর্তন হচ্ছে, মানে এর যা টেম্পারেচার তার সঙ্গে 80 ক্যালোরি হিট বেশি রয়েছে। এবার তুমি বলো 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার আর 100 ডিগ্রি সেলসিয়াসের ভেপার কে বেশি ঠান্ডা? ওয়াটার বেশি ঠান্ডা, ঠিক। তার মানে 100 ডিগ্রির ভেতরে হাত ডোবালে যা পুড়বে, ভেপারে হাট বেশি করে। সেজন্য যখন আমরা করোনার সময় প্রচুর ভেপার নিয়েছি, একদম নাক ফাঁক জ্বলে যেত, কেন? কারণ ওর হিটটা অনেক বেশি। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে। এই দেখো বলছে 100 ডিগ্রির স্ট্রিম ইজ মোর হিট, মানে হ্যাজ মোর হিট দেন 100 ডিগ্রির ওয়াটার বিকজ স্ট্রিম কন্টেইন এত ক্যালোরি মোর, যেটা আমি তোমাদের লিখিয়ে দিলাম সেটা এখানে বলা রয়েছে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল লেটেন্ট হিট। আচ্ছা এবার চলো, এবার ইম্প্যাক্ট অফ প্রেশার ইন মেল্টিং পয়েন্ট। আচ্ছা এবার আমাকে জানতে হবে, এদিকে তাকাও সবাই, আচ্ছা এদিকে তাকাও, যদি বলা হয় যে তোমার, আমরা কি জানি আইস, আইস কিসে কনভার্ট হয়? ওয়াটারে। ওয়াটার কিসে কনভার্ট হয়? ভেপারে। আচ্ছা বলো তো, আইস যদি ওয়াটারে কনভার্ট হয়, এটাকে আমরা কি বলি? আইস মেল্ট হচ্ছে। তাহলে বলো তো কত ডিগ্রি টেম্পারেচারে আইস ওয়াটারে কনভার্ট হয়? 0 ডিগ্রি। তাহলে আইসের মেল্টিং পয়েন্ট কত? 0 ডিগ্রি। বলো তো ওয়াটার ভেপারে কনভার্ট হয় কত ডিগ্রির পরে গিয়ে? 100 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা যেমন মেল্টিং পয়েন্ট, ওটা বয়েলিং পয়েন্ট। তাহলে আমরা বলবো বয়েলিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাই আমরা এখানে দেখবে পড়বো বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। আচ্ছা তুমি কি কোনোভাবে কোনোভাবে এবার পরের এক্সপেরিমেন্ট, কোনোভাবে এই মেল্টিং পয়েন্টটাকে 0 ডিগ্রির পরিবর্তে -1 ডিগ্রি সেলসিয়াস করতে পারো? মানে -1 ডিগ্রিতে বরফের কি গলার কথা না, কিন্তু তুমি বরফকে -1 ডিগ্রিতে গলাবে। বা আমি -1 বলে তোমাদের কনফিউশনটা বেশি হবে, আমি যদি -10 ডিগ্রিতে বরফকে গলানো সম্ভব? আপাত দৃষ্টিতে সম্ভব নয়, বাট আমরা এক্সটার্নাল কিছু প্রয়োগ করে এর মেল্টিং পয়েন্টকে কমাতে পারি। মানে 0 ডিগ্রির বরফ, 0 ডিগ্রিতে বরফ গলবে, কিন্তু সেটাকে আমি -10 ডিগ্রিতে গলাবো বাই অ্যাপ্লাইং প্রেশার। তাহলে প্রেশার অ্যাপ্লাই করে আমরা মেল্টিং পয়েন্টকে কমাতে পারি। এটা নিয়ে তোমার, তার মানে আমরা কি বলতে পারি? মেল্টিং পয়েন্ট মানে মেল্টিং পয়েন্ট কি করবে? কমে যাবে বাই অ্যাপ্লাইং প্রেশার। প্রেশার বাড়ালে মেল্টিং পয়েন্ট কমবে, সেটাই বলা হয়েছে মেল্টিং পয়েন্ট অফ সাবস্টেন্স ক্যান বি লোয়ার্ড বাই অ্যাপ্লাইং প্রেশার। ঠিক আছে, সেই জন্য নিশ্চয়ই এই এক্সপেরিমেন্ট ছোটবেলায় করেছি, যে যারা ঘুরতে গেছো সেখানে ওই বরফের যে কি বলে ওটাকে, গুড়ি গুড়ি বরফ ধরে এক প্রেশার দিয়ে বরফের বল বানিয়েছো না? যারা বানিয়েছো, যারা বানাওনি তাদের স্বপ্ন কোনো একদিন দেখবে। ঠিক আছে, আরে গুড়ি গুড়ি বরফ ধরে গ্যাংটকে গেলেই শিলেও হবে, গুড়ি গুড়ি বরফটা ভাবতে ভালো, নিচ থেকে তুলে প্রেশার দিলাম, বরফের বল হয়ে গেল, ছুড়ে দিলাম বন্ধুর দিকে। ঠিক আছে, তো এটা কি, এটা কেন হলো? বা এর থেকে সহজ হচ্ছে, তুমি ফ্রিজ থেকে দুটো বরফের টুকরো বার করো, আজকেই করো, করে প্রেশার দাও হাতে, প্রেশার দিলে দেখবে দুটো দুটো বরফের টুকরো জুড়ে গেছে। কেন জুড়লো? কারণ এই বরফের টেম্পারেচার কত? -12 ডিগ্রি সেলসিয়াস সাপোজ। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াসে তো জোড়ার কথা ছিল না। তুমি যখনই হাত দিয়ে প্রেশার দিয়েছো, সংযোগের স্থলে প্রেশারের কারণে মেল্টিং পয়েন্ট কমে গেছে। তার মানে মেল্টিং পয়েন্টটা প্রেশার অ্যাপ্লাই করার জন্য -10 ডিগ্রি হয়েছে বা -12 ডিগ্রি হয়েছে। তার জন্য ওই স্থানের জল, ওই স্থানের বরফ গলে জল হয়ে গেছে। যখন তুমি প্রেশার ছেড়ে দিয়েছো, সেই মুহূর্তে যেহেতু আমার আর টেম্পারেচার, বাইরের টেম্পারেচার -12 ডিগ্রি, সঙ্গে 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 বরফ হয়ে গেছে। বুঝতে পারলে সিনারিওটা? আরেকবার বলছি, তুমি যখন প্রেশার অ্যাপ্লাই করছো, আমি কি বলেছি? প্রেশার অ্যাপ্লাই করলে কি হবে? মেল্টিং পয়েন্ট কমে যাবে। 0 ডিগ্রির বরফ ও হয়ে যাবে -10 ডিগ্রি মেল্টিং পয়েন্ট, 0 ডিগ্রি মেল্টিং পয়েন্ট হয়ে যাবে -10 ডিগ্রি। তাহলে প্রেশার দেওয়ার জন্য এই সংযোগস্থলের বরফের দুই প্রেশার দিচ্ছে, তো কি হবে? ওই সংযোগস্থলের বরফ ওয়াটার হয়ে যাবে। কেন? মেল্টিং পয়েন্ট কমে গেছে প্রেশারের জন্য। তো যখনই ছেড়ে দিলে আর তো প্রেশার নেই, বাইরের টেম্পারেচার কত? -12 ডিগ্রি।
তো -12 ডিগ্রি ওই জলকে ইমিডিয়েট বরফ বানিয়ে দেবে, সেই জন্য পুরো একটা বাল্ক অফ বরফে কনভার্ট হয়ে যাবে। সেই জন্য এটা হচ্ছে তোমার ইম্প্যাক্ট। এই টেকনিক, এরম একটা এক্সপেরিমেন্ট করা গেছে, রিজেলেশন, যাকে বাংলায় বলে পুনঃশীলী ভবন। এই পুনঃশীলী ভবনটা খুব ভালো একটা এক্সপেরিমেন্ট, যে একটা বরফের একদম দুপাশে বাটখারা ঝুলিয়ে দিয়ে একটা তামার তার দিয়েছে, তামার তারটা কাটতে 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 বরফটাকে দু খণ্ড করে ফেলেছে, বাট আলাদা হয়নি। মানে খণ্ড করেনি, তামার তারটা নিচে পড়ে গেছে, বাট বরফ যা ছিল তাই হয়ে গেছে। এটা কি করে সম্ভব হলো? চলো এর এক্সপেরিমেন্টে যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। সাপোজ আমি এখানে 2D ফিগার রাখছি, এই হচ্ছে তোমার বরফের টুকরো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে তোমার তামার তারটা বরফের উপরে আমরা দিয়ে দিয়েছি। তাহলে বরফের আমি কি ঝুলিয়ে দিয়েছি? একটা ধরো 5 কেজির প্রেশার। তাহলে এই 5 কেজি এই বরফের সংযোগস্থলে কি প্রেশার দিচ্ছে না? তাহলে বরফের সংযোগস্থলে যদি প্রেশার দেয়, ওই সংযোগস্থলে কি হবে? বরফটা জলে পরিণত হয়ে যাবে। কেন? এটা ধরো -10 ডিগ্রির বরফ, তাহলে সংযোগস্থলের বরফ কিসে পরিণত হবে? জলে। তাহলে জলে পরিণত হওয়ার জন্য ওই পোর্শনটা জল হয়ে যাবে। তামার তার কি জলের উপরে থাকতে পারবে? তামার তার জলের ভেতর দিয়ে নিচে চলে আসবে। তাই তামার তার চলে আসবে নিচে। কেন? জলের ভেতর দিয়ে তামার তার কি করে ভেসে থাকবে? প্রেশারের জন্য তামার তার নিচে চলে আসবে। তাই এখন তামার তারের পজিশন কি হয়েছে? এরম জায়গায়, কেন? ওটা নিচে চলে এসছে। আর যেই মুহূর্তে তামার তার জল ভেদ করে নিচে চলে এসছে, সেই মুহূর্তে আর জলের উপরে প্রেশার নেই। এক্সটার্নাল 10 ডিগ্রি টেম্পারেচার কি করে দিয়েছে? এই জায়গাটাকে আবার বরফ বানিয়ে দিয়েছে, এই উপরের পোর্শনটাকে। ঠিক আবার সেম সিনারিও, এখানে যখন প্রেশার পড়ছে, এই পোর্শনটা জলে পরিণত হচ্ছে, তামার তারটা সেম নিচে নেমে আসছে, তামার তার এখানে চলে এসছে। যেই মুহূর্তে তামার তার নিচে চলে এসছে, সংযোগস্থলের বরফ টেম্পারেচার দিয়ে একে কি করে দিচ্ছে? বরফ বানিয়ে দিচ্ছে। তেরম ভাবে পুরো তামার তারটা কেটে নিচে চলে আসবে, বা বরফ দুখণ্ড হবে না। এটাকে, এই টেকনিককে বলা হয় রিজেলেশন বা পুনঃশীলী ভবন। এটা কেবলমাত্র সম্ভব হয়েছে যে প্রেশার অ্যাপ্লাই করে আমরা কোনো পদার্থের মেল্টিং পয়েন্টকে কমাতে পারি। ক্লিয়ার? তাহলে দুটো এক্সপেরিমেন্ট, দুটো বরফের টুকরোকে প্রেশার দিলে জিবে জিবে দিয়ে অনেকক্ষণ লাগিয়ে রাখো। এর কি সিনারিওতে, মানে প্রেশার দিয়ে? হুম, বাইরের টেম্পারেচার 2 ডিগ্রি, -2 ডিগ্রি। বরফ নিলে জিপটা, না আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি, তুমি, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ও এটা এরকম, জিপ না, বরফ। পোলে জিপ লাগিয়ে রেখেছো? কিরম ভাবে? আচ্ছা ঠিক আছে, -10 ডিগ্রি তুমি এটা, আগে বরফ দিয়ে বলছি। তুমি -10 ডিগ্রিতে একটা বরফ রেখেছো, রেখে বরফটাকে তুমি প্রেশার দিয়েছো। প্রেশার দেওয়ার জন্য এই পোর্শনে জল হয়ে গেছে। জল হওয়ার পরে তুমি প্রেশার ছেড়ে দিয়েছো, বরফই থাকবে। কিন্তু এর সঙ্গে লেগে থাকার কি সম্পর্ক আছে? কারণ এটা তো লোহার সাবস্টেন্স, যদি এটা বরফের চাই হতো তাহলে লেগে থাকতো। বলো তাহলে কি? হুম, স্টিলের একটা পোল রয়েছে -10 ডিগ্রির এলাকায়, এই যে রয়েছে। নেক্সট, পোল এঁকে ফেলেছি। হ্যাঁ, লোহার পোল। হুম হুম। দেখো, কথা হচ্ছে তোমার -10 ডিগ্রি, তোমার জিবি বরফ হয়ে যাবে। না, তোমার, তুমি ইটসেলফ বরফ হয়ে যাবে। তো মনে করো তুমি বেঁচে আছো, তোমার জিভটা বরফ হয়েছে, আমি ধরে নিচ্ছি। মানে তুমি এমনি বাইরে বেরিয়ে -10 ডিগ্রি জিভ বরফ পোলে ঠেকিয়েছো, কিছু হবে না। ঠিক আছে? মানে কেন হবে আমায় বোঝাও তুমি। মানে তুমি প্রেসার দিচ্ছ জিভে, তো জিভে প্রেসার দিলে জিভের মেল্টিং পয়েন্ট কমে যাবে। বুঝ- একটু ভুল হচ্ছে কনসেপ্ট এখানে, আমি বরফের কনসেপ্ট বলছি। ও বলছে জিভের যে জল।
ওটা তো জলের কারণে, জলের কারণে না। তুমি যেটা বলছো ফ্রিজের মধ্যে ধরো কোনো একটা সাবস্টেন্সকে রাখলে সেই সাবস্টেন্সটা লেগে যায় কেন, তার কারণ হচ্ছে এর আশপাশে জল রয়েছে না, তো ওই জলটা ওকেও আঁকড়ে ধরে একেও আঁকড়ে ধরে, ঠিক আছে। আর এতটাও জিভটা এতটাও বড় না, আর এতটাও জিভে জল নেই যে ওই পোর্শনটা সঙ্গে সঙ্গে বরফ হয়ে একেও আটকে ধরবে তোমাকেও আটকে ধরবে। মানে এই জিনিসটা হওয়াটা একটু উইয়ার্ড, মানে আমি তো অ্যাটলিস্ট জানি না, এরকম কোনো কোশ্চেন আসলে একবার ভেবে দেখবো, আর তোমার কনসেপশনালটা হবে না লজিক্যালি। যাই হোক, চলো রিজেলেশনটা হলো। তাহলে ইম্প্যাক্ট, এবার আমি দেখো মেল্টিং পয়েন্ট একটা আমি দেখলাম, মেল্টিং পয়েন্ট কমে যাবে যদি প্রেশার বাড়ানো হয়, এটা একটা পয়েন্ট হলো। আর একটা পয়েন্ট হচ্ছে যে যদি আমি ইমপিউরিটিস অ্যাড করি, ইমপিউরিটিস অ্যাড করি তাহলে আমার মেল্টিং পয়েন্ট কি হবে, মেল্টিং পয়েন্ট কমে যাবে। তার মানে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের, 10 না ধরো, বরফ জেনারেলি কি হয় 0 ডিগ্রি সেলসিয়াসে গলে। এবার এই বরফের গায়ে তুমি কি করে দিয়েছো, বরফের গায়ে তুমি একটু নুন মাখিয়ে দিয়েছো, বা বরফের গায়ে দেখবে বিভিন্ন ওই কাঠের গুঁড়ি টুড়ি থাকে না, এগুলো লাগিয়ে দেয়। তো বরফের গায়ে কাঠের গুঁড়ি লাগানোর জন্য কি হবে, এর মেল্টিং পয়েন্ট কমে যাবে, আর কমে যাবে। তার মানে এই বরফটা -10 ডিগ্রি সেলসিয়াসে গলবে, 0 ডিগ্রি সেলসিয়াসে গলবে না, মেল্টিং পয়েন্ট কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এতে এতে কি সুবিধা হয়েছে লজিক্যালি ভাবো। ফিজিক্স হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট, যে কিছু মুখস্থ করতে পারে না, যে তোমাকে শুধু লজিক বলে। এতে লাভটা কি হচ্ছে, কেন একটা বিরাট, ধরো ওই যে মাছের বাজারে আমরা একটা বিরাট চাই নিয়ে যাব, যেতে যেতে তো গলে যাবে, তো আমরা কি চাইছি, আমরা চাইছি এর গায়ে কাঠের গুঁড়ি লাগিয়ে নিয়ে যেতে, যাতে করে বরফটা বেশিক্ষণ থাকে। কি করে থাকবে, বাইরের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, কি করে থাকবে ভালো করে বোঝো। দেখো 0 ডিগ্রি টেম্পারেচারের বরফকে তুমি নিয়ে যাচ্ছ, কিছু কাঠের গুঁড়ি লাগাওনি, তাহলে বলো এর মধ্যে ডিফারেন্স কত, 10 ডিগ্রি না, তাহলে 10 ডিগ্রির ডিফারেন্স তোমার এখানে রয়েছে। তার মানে যদি তুমি M × S × T করো, তাহলে এখানে টির ভ্যালু কত, 10 10। তুমি একটা জিনিস ভাবো, এইভাবে না করাই ভালো। তুমি ভাবো আমি যদি এর কাট, তার মানে কি 0 ডিগ্রি আর 20 ডিগ্রির মধ্যে গ্যাপ কত, 20, তো 20-র গ্যাপ। যদি আমি এর মধ্যে কাঠের গুঁড়ি লাগিয়ে দিই তাহলে এই হবে -10, তার মানে এর মধ্যে যত গ্যাপ বেশি হবে তত দেরি করে গলবে না, বুঝতে পারছো, যত গ্যাপ বেশি হবে। তুমি ভাবো যদি বরফটা 20 ডিগ্রি সেলসিয়াস না, বরফ যদি 15 ডিগ্রি সেলসিয়াসে গলে, তাহলে 20 ডিগ্রি টেম্পারেচারের কাছে কি তাড়াতাড়ি গলে যাবে না। মনে করো বরফের মেল্টিং পয়েন্ট 15 ডিগ্রি সেলসিয়াস, বাইরের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, বরফটা তাড়াতাড়ি গলবে নাকি বরফের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস 20 ডিগ্রি সেলসিয়াস তাড়াতাড়ি গলবে, ডেফিনেটলি এখানে তাড়াতাড়ি গলবে। কেন, কারণ ও অলরেডি মেল্টিং পয়েন্টের কাছে পৌঁছে গেছে। তার মানে আমি পরিবেশ থেকে টেম্পারেচারকে যত বাড়াতে পারবো তত দেরি করে গলবে জিনিসটা, ওর বেশি হিট লাগবে 1 গ্রামকে গলানোর জন্য, কারণ M × S × T, তো টিটা বেড়ে গেল না, তাহলে বেশি হিট লাগবে ওই 1 গ্রামকে কমানোর জন্য, বুঝলে। যদি 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি হয় তাহলে 1 গ্রাম, ধরো 10 গ্রাম বরফ, 10 × 1 × 20, তাহলে এতটা হিট দিলেই ওই বরফ গলে যাবে। যদি -10 হয় তাহলে 10 × 1 × 30, তাহলে এবার আরো 10 ক্যালোরি বেশি, বাট ×10 ক্যালোরি বেশি দিতে হচ্ছে ওকে গলানোর জন্য। তার মানে তোমার কি হবে, ইমপিউরিটিস অ্যাড করলেও মেল্টিং পয়েন্ট কমে যাবে। তাই সেই জন্য দেখো বরফের চাইয়ে লবণ মাখিয়ে বহুদূর নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তারপরে দেখো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে কেন -1 ডিগ্রি সেলসিয়াসেও সমুদ্রের জল গলে না, কেন, সমুদ্রের জলে জল মানে লবণ রয়েছে, তাই ওর মেল্টিং পয়েন্টটা কম হয়ে গেছে, মানে বেড়ে গেছে। ও না, ওটা অবশ্য এটা দিয়েই ব্যাখ্যা করা যাবে যে ওর মেল্টিং পয়েন্টটা কিছু কমে গেছে, মানে -10 হলে তবেই ও গোল মানে জমবে, তাই -1 জমছে না, বুঝতে পারলে। মানে বরফ মেশার জন্য সমুদ্রের জলের মেল্টিং পয়েন্ট হয়ে গেছে -10 সাপোজ, তাহলে -1 কি ও কি জমবে, -2তে জমবে, -3তে জমবে, -10 যতক্ষণ না আসছে ও ততক্ষণ জমবে না। তাই সমুদ্রের জলে লবণ থাকার কারণে এই কোনো কারণে প্রকৃতির টেম্পারেচার -2 ডিগ্রি হয়ে যাওয়ার পরেও সমুদ্রের জল বরফে পরিণত হয় না এবং ওইখানকার অ্যাকোয়াটিক অ্যানিমালগুলো বেঁচে থাকে। এটা গেল। আচ্ছা, ইম্প্যাক্ট অফ প্রেশার ইন বয়লিং পয়েন্ট, আমরা তাহলে এটা দেখলাম আইস যদি ওয়াটার হয় তার জন্য এটাকে আমরা কি বলছি, মেল্টিং পয়েন্ট। তার জন্য আমরা দুটো জিনিস দেখলাম, প্রেশার অ্যান্ড
ইম্পিউরিটিস। সেম ওয়াটার উইল বি কনভার্টেড ইনটু ভেপার, এই ভেপারের এটাকে আমরা বলছি বয়েলিং পয়েন্ট। তাহলে বয়েলিং পয়েন্টের উপরে আমি প্রেশার যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, দেখো বয়েলিং পয়েন্ট যদি আমি প্রেশার বাড়াই তো বয়েলিং পয়েন্ট কি হয়ে যাবে, বেড়ে যাবে। লাইক প্রেশার কুকার, প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় নাকি নর্মাল হাঁড়িতে রান্না তাড়াতাড়ি হয়? প্রেশার কুকারে। কেন? প্রেশার কুকারে আমি পুরো সিস্টেমটাকে প্রায় বায়ু নিরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করি, দেখবে ওটা রাবার থাকে না, আটকে দেই। তো এর কারণ হচ্ছে এর ভেতরে যখনই তুমি হিট হচ্ছে তখনই হাওয়াটা বাইরে বেরোতে পারছে না, তার জন্য এই হাওয়াটাই এই খাবারের উপরে প্রেশার দিচ্ছে, মানে ইনসাইড প্রেশার আউটসাইড প্রেশার থেকে বেশি। বললাম প্রেশার বাড়ালে বয়লিং পয়েন্ট বাড়বে, মানে কি জল জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটবে না, জল ফুটবে 120 ডিগ্রি সেলসিয়াসে। এর তাৎপর্য কি? আচ্ছা যদি বলি জল 10 ডিগ্রি টেম্পারেচারে ফুটবে, মানে জলের টেম্পারেচার বাড়তে না বাড়তেই জল বাষ্পীভূত হয়ে যাবে, তাহলে জল কি বেশি হিট নিতে পারবে? জল যদি 10 ডিগ্রি সেলসিয়াসে ফোটে তাহলে জল কি বেশি হিট নিতে পারবে? পারবে না। যত দেরি বয়েলিং পয়েন্ট হবে তত বেশি হিট অ্যাবজর্ব করতে পারবে, তাহলে জল যত বেশি হিট অ্যাবজর্ব করতে পারবে তত জলের মধ্যে থাকা খাবার, সেটা ভাত হতে পারে, ডাল হতে পারে, যা খুশি, ও বেশি হিট পাবে, বেশি হিটে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে। তার জন্য প্রেশার কুকারে কি হয়, 120 ডিগ্রি সেলসিয়াসে তোমার জল ফোটে। সিমিলারলি দার্জিলিংয়ের লোকদের রান্না করতে বহুত সময় লাগে। কেন? অফিসে যাবে আর টুক করে রান্না করে নেবে, হবে না, কারণ ওখানে প্রেশার কম। তার মানে জল ফুটে যাচ্ছে কত ডিগ্রিতে, ধরো 80 ডিগ্রিতেই ফুটে যাচ্ছে, তার মানে তাড়াতাড়ি রান্না হচ্ছে না, জল শুকিয়ে যাচ্ছে। ডাল দিয়েছে, ডাল নেই, জল শুকিয়ে গেছে তাড়াতাড়ি, ডাল সেদ্ধ হওয়ার আগেই। বুঝতে পারছো লজিকটা? তার কারণ হচ্ছে জল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাই রান্নাটা তাড়াতাড়ি হবে না। এটা হচ্ছে ইম্প্যাক্ট অফ প্রেশার অন বয়েলিং পয়েন্ট। আচ্ছা ইম্পিউরিটিস অন বয়েলিং পয়েন্ট, ইম্পিউরিটিস অ্যাড করলে বয়েলিং পয়েন্ট বাড়বে, মানে নর্মাল ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, বাষ্পীভূত হয়। ওয়াটার প্লাস NaCl লবণ জল 102 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয়, বয়েলিং পয়েন্ট বেড়ে যায়। ঠিক সেই জন্য নর্মাল জল সেদ্ধ হতে যা সময় লাগে, সময় লাগে, তুমি যদি জলের মধ্যে দুধ, দুধ তো জলেরই একটা মিক্সার, দুধ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না। কেন? কারণ জলের মধ্যে দুধ একটা ইম্পিউরিটিস রয়েছে। বুঝতে পারলে? মানে একই পরিমাণ জল আর একই পরিমাণ দুধকে তুমি যদি টেম্পারেচার দাও তাহলে কে তাড়াতাড়ি গরম হয়ে যায় বা বাষ্পীভূত হয়ে যায়? মিল্ক। কেন? কারণ মিল্কের মধ্যে ওয়াটার প্লাস মিল্ক রয়েছে, মানে ওয়াটারের সঙ্গে ইম্পিউরিটিস রয়েছে, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা তাড়াতাড়ি চলে যায়। ক্লিয়ার? এটা গেল। আচ্ছা ইম্প্যাক্ট অফ ইম্পিউরিটিস অন ফ্রিজিং পয়েন্ট, উল্টোটা বলছি আমরা। তার মানে ওয়াটারকে তুমি ঠান্ডা করছো, ওয়াটারকে ঠান্ডা করছো, তাহলে ওয়াটার কিসে পরিণত হবে, আইসে পরিণত হবে। তাহলে তুমি যদি এর উপরে ইম্পিউরিটিস দাও তাহলে ফ্রিজিং পয়েন্ট কি হয়ে যাবে, ফ্রিজিং পয়েন্ট কমে যাবে, ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে ও বরফে পরিণত হতো, ও এখন -10 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হবে। যে উদাহরণটা আমি তোমার সমুদ্রের জলের ক্ষেত্রে বললাম, পরিবেশ ঠান্ডা হচ্ছে, সমুদ্রের জলও ঠান্ডা হচ্ছে, সমুদ্রের জল হিসাবে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয়ে যাওয়ার কথা ছিল, বাট -2 ডিগ্রি সেলসিয়াসেও বরফে পরিণত হচ্ছে না। কেন? কারণ ওর মধ্যে ওয়াটারের সঙ্গে সল্ট মিশে রয়েছে, সল্ট মেশার জন্য ওর ফ্রিজিং পয়েন্ট -10 হয়ে গেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ইম্প্যাক্ট অফ ইম্পিউরিটিস অন ফ্রিজিং পয়েন্ট। হ্যাঁ কি কি? অলওয়েজ বাইরে থেকে। লিনতাপের উদাহরণ দিচ্ছি, মাটির কলস খেয়েছো, যখন অ্যাকচুয়ালি যখন আমরা হোস্টেলে থাকতাম তখন তার ফ্রিজ কোথায়, মাটির কলসি কিনে নিয়ে আসতাম। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? এটা লিনতাপের কারণে। কুকুর কেন জিভ বার করে থাকে গরমকালে? লিনতাপের কারণে। বলে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে স্টিলের কলস আর হচ্ছে মাটির কলস। কি হচ্ছে, এই কলসিতে একটা কলসিতে জল রেখেছো আর একটা কলসিতেও জল রেখেছো। এবার মাটির কলসির জলটা তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে মাটির ছোট ছোট পোর্স রয়েছে, ছিদ্র রয়েছে, মাটি, জলটা বাইরে বেরিয়ে আসছে ওই পোর দিয়ে হালকা হালকা করে। দেখবে মাটির কলসটা ভেজা ভেজা থাকে আউটার অ্যাম্বিয়েন্সটা, তো
তো ওই জলটা যখনই প্রকৃতির সংস্পর্শে আসছে ওই জলটা বাষ্পীভূত হচ্ছে, আর বাষ্পীভূত হওয়ার সঙ্গে সঙ্গে ও ওই টেম্পারেচারটা নিচে কোথা থেকে, জল থেকে বা কলসি থেকে। কলসি ঠান্ডা হচ্ছে, ভেতরে জলটা ঠান্ডা হচ্ছে, যতই জল বাইরে বেরিয়ে আসছে ততই ওই লিনতাপটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য কলসির জলটা ঠান্ডা থাকছে। আর কুকুর কেন জিভ বার করে থাকে, বিশাল গরম বাইরে, বডির ভেতরের কোরটাও গরম হয়ে গেছে, আমরা তো আর বডি চিরে হাওয়া খেতে পারবো না, তাই জিভটা বার করে দিয়েছে, জিভটা বার করে দিয়েছে। ঘাম হয়, ফার রয়েছে না, মানে সেই জন্য ওই ঘামটা বাষ্পীভূত অত তাড়াতাড়ি হতে পারে না। তো জিভটা বার করে দেওয়ার জন্য, জিভটা কি ভেজা ভেজা, এটা জিভ, ঠিক আছে। তো এই জিভটা প্রকৃতির সংস্পর্শে আসার জন্য জিভের যে জলটা রয়েছে সে প্রকৃতির সংস্পর্শে ও কি বেরিয়ে যা বাষ্পীভূত হবে। এই বাষ্পীভূত হওয়ার জন্য লিনতাপ দরকার, সেটা নেবে জিভ থেকে। জিভ টেম্পারেচারটা টানবে কোথা থেকে, কোর থেকে। তাই বডির কোর থেকে টেম্পারেচার জিভে আসবে, জিভ সেই টেম্পারেচারটা দিয়ে জলটাকে বাষ্পীভূত করবে, সেই জন্য কুকুর জিভ বার করে থাকে। আচ্ছা, হোয়াট ইজ ফ্রিজিং মিক্সচার? হিম মিশ্রণ। হিম মিশ্রণ হচ্ছে, তুমি এই এক্সপেরিমেন্টটা তুমি শুধু ইউটিউবে দেখবে, যে এক হয় না কিছু প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক করা দেখেছো তো? তো একটা বাচ্চা ছেলে প্র্যাঙ্ক করছে যে তুমি যদি, আমার কাছে সল্ট রয়েছে আর আমার কাছে বরফের টুকরো রয়েছে, ওকে বলছে তুমি যদি এটাকে হাতে 30 সেকেন্ড ধরে রাখতে পারো তাহলে তোমাকে কোনো একটা গিফট দেওয়া হবে। তো যেই মুহূর্তে সল্টের সঙ্গে তোমার আইসটাকে নিয়ে জোরে প্রেসার দিচ্ছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে হাতটা, কেন? এটাকে বলা হয় ফ্রিজিং মিক্সচার। এটা হচ্ছে আইস আর কমন সল্ট, আমাদের বাড়ির সল্ট, এটাকে যদি তুমি কোনো কারণে 3:1 রেশিওতে মেশাও তো ইমিডিয়েটলি টেম্পারেচার ফল করে -22 হয়ে যায়। এমনি কত ছিল, ওটা 0 ডিগ্রি, তো -20 মানে বুঝতে পারছো হাতটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাত ছিদ্র হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে ফ্রিজিং মিক্সচার, ঠিক আছে। ফ্রিজিং মিক্সচার হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্টাল ট্রুথ, যে যদি লবণের সঙ্গে আইসকে 3:1 রেশিওতে মেশানো হয়, মানে 1 ভাগ তোমার সল্ট আর 3 ভাগ আইস নিয়ে যদি ওটাকে মিক্স করা হয় তাহলে ইমিডিয়েট টেম্পারেচার ফল করে -22 ডিগ্রি হয়ে যায়। মানে ওই মিক্সারের টেম্পারেচার কত হওয়া উচিত, 0 ডিগ্রির একটু আশপাশে, কিন্তু ইমিডিয়েটলি ফল করে -22 হয়ে যায়। তোমার হাত প্রচণ্ড ঠান্ডা লাগবে, 0 ডিগ্রি তাই আমরা 10 সেকেন্ড ধরে রাখতে পারি না, আর যদি -22 হয়ে যায় কোথায় চলে যায়, এটাকে বলা হয় ফ্রিজিং মিক্সচার। ক্লিয়ার? আচ্ছা, একটা পয়েন্ট একটু লিখে রাখো তো, এদিকে আছে কি কিছু? না, লেখো একটা পয়েন্ট, লেখো লেখো ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, TRIPLE, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার কি? লেখো TP is a certain temperature, certain temperature, triple point is a certain temperature and pressure, triple point is a certain temperature and pressure at which a substance can exist in equilibrium condition such as liquid, solid and gaseous state। তার মানে কি? ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার মানে হচ্ছে এটা এমনই একটা টেম্পারেচার, এমন একটা প্রেশার গিভেন সাবস্টেন্সের, প্রত্যেকটা সাবস্টেন্সের আলাদা, যে এই টেম্পারেচার এবং এই প্রেশারে তুমি যদি নিয়ে যাও তাহলে সেখানে তুমি কি পাবে? সেখানে তুমি জলও পাবে, তার মধ্যে আইসও পাবে, তার মধ্যে গ্যাসও পাবে। ইকুইলিব্রিয়াম স্টেটে মানে জল ইমিডিয়েটলি গ্যাসে কনভার্ট হচ্ছে, গ্যাস ইমিডিয়েটলি বরফে কনভার্ট হচ্ছে, বা বরফ ইমিডিয়েটলি গ্যাসে কনভার্ট হচ্ছে, ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, মানে এরা পরস্পর মধ্যে ইন্টারচেঞ্জেবল, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে হচ্ছে। এটা একটা এক্সপেরিমেন্ট করে জানা গেছে। তো লিখে রাখো তো জলের ক্ষেত্রে এইটা কত, তাহলে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার is equals to 0.01 degree Celsius and 4.58 mm pressure।
মানে জলকে তুমি যদি 4.58 mm প্রেশার আর 0.01 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, তাহলে জল সেই ট্রিপল পয়েন্টে পৌঁছে যাবে, যেখানে তুমি গ্যাসও পাবে, মানে ভেপারও পাবে, তুমি জলও পাবে, আইসও পাবে 0.01 ডিগ্রি সেলসিয়াস। এটা এক্সপেরিমেন্ট করে জানা গেছে। লাস্ট একটা ছোট্ট পোর্শন কমপ্লিট করে দিই, যাকে আমরা বলছি ম্যাটার। দেখো বেশি না, অল্পই আছে, 1 পেজের নোট, ঠিক আছে, বা 2 পেজের নোট। কি অ্যানামুলাস এক্সপ্যানশন অফ ওয়াটার? ওটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সর্বাধিক, 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ভলিউম মিনিমাম, এটাকে বলা অ্যানামুলাস এক্সপেনশন, মানে ব্যতিক্রমী বিহেভিয়ার অফ ওয়াটার। বাবা, ব্যতিক্রমী বিহেভিয়ার অফ ওয়াটার মানে বাংলা আর ইংলিশ মিলিয়ে, তাই তো? আচ্ছা, চেঞ্জ অফ ওয়াটার, চেঞ্জ অফ ম্যাটার, সরি ওয়াটার নয়। দেখো চেঞ্জ অফ ম্যাটার বলতে আমরা যদি দেখি, দেখো একটা সলিড গ্যাসে কনভার্ট হয়, আবার একটা সলিড লিকুইডে কনভার্ট হয়, আবার লিকুইড গ্যাসে কনভার্ট হয়। দেখো এর অনেকগুলো নাম রয়েছে, বলো তো সলিড লিকুইডে কনভার্ট হলে তাকে আমরা কি বলি? মেল্টিং বলি, ঠিক আছে। যদি লিকুইড সলিডে কনভার্ট হয় তাকে আমরা বলি ফ্রিজিং, আর যদি লিকুইড গ্যাসে কনভার্ট হয় তাকে আমরা বলি ভেপারাইজেশন, আর যদি গ্যাস লিকুইডে কনভার্ট হয় তাকে বলি আমরা কুলিং। না কুলিং কি, ফ্রিজিং, ফ্রিজিং বলা যায়, কুলিং বা ফ্রিজিং দুটোই চলবে। দেখো দুটোই মনে হয় স্ল্যাশ দিয়ে লেখা হয়েছে, জানি না কি লেখা রয়েছে, ঠিক আছে, কুলিং বা ফ্রিজিং, আমিও পড়তে পারছি না। কনডেনসেশন না, ঠিক, কনডেনসেশন, কনডেনসেশন, হ্যাঁ কনডেনসেশন। হ্যাঁ কুলিং তো নর্মাল, ফ্রিজিং তো আইস হয়ে যাওয়া, ঠিক। কনডেনসেশন হবে ঘনীভবন, ঘনীভবন, ঠিক, ঘনীভবন। আচ্ছা এটা দেখো, যদি তোমার সলিড থেকে ডিরেক্টলি গ্যাস হয় তাকে আমরা কি বলবো? সাবলিমেশন। যেমন কর্পূর, তাকে হিট দিলেই তোমার হয়ে যাবে। আর গ্যাস থেকে সলিড হওয়াকে আমরা বলি ডিপোজিশন। 4টে নাম রয়েছে, ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তার মানে কি বললাম? সলিড থেকে গ্যাস সাবলিমেশন, গ্যাস থেকে সলিড ডিপোজিশন, সলিড থেকে লিকুইড, সলিড থেকে লিকুইড মেল্টিং, আর লিকুইড থেকে সলিড ফ্রিজিং, আর গ্যাস থেকে সলিড, গ্যাস থেকে সলিড হচ্ছে কনডেনসেশন, না গ্যাস থেকে সলিড, গ্যাস থেকে লিকুইড হচ্ছে কনডেনসেশন, আর লিকুইড থেকে গ্যাস হচ্ছে ভেপারাইজেশন। এই 6টা নাম তোমাকে পড়তে হবে। আচ্ছা কুলিং ডিউটি ইভাপোরেশন, যে কুকুরের যে উদাহরণটা দিলাম না, এটা একদম সেম। মানে যদি কোথাও থেকে ইভাপোরেট করে তাহলে সেখানে ঠান্ডা হবেই হবে। দেখো আমরা প্রচুর ঘেমে গেলাম এক্সারসাইজ করে, একটু সময় যখনই ফ্যানের নিচে বসি বা নর্মাল থাকি, ঘামটা যখন ইভাপোরেট করে যায় বডি ঠান্ডা হয়ে যায় না? তো ইভাপোরেশনের জন্য যে লিন তাপ, সেটা কে প্রোভাইড করে? আমাদের বডি। তাহলে এটাই এক্সপেরিমেন্ট যে ইভাপোরেশন যেখানেই হবে কুলিং হবে। জিপটা বার করার জন্য ইভাপোরেশন হয়েছে, বডি ঠান্ডা হয়েছে, ঘাম ইভাপোরেট করেছে, বডি ঠান্ডা হয়েছে। ইভেন তুমি তুমি যদি দেখো যে আমরা যদি বিশাল গরম, এটাই বলতে চাইছিলাম, বিশাল গরম, তো আমরা দেখো আমি কত মনের জিনিস পড়তে পারি, ঠিক আছে, ওর মনে ভাবছি আমি পড়ে নিয়েছি। আমি কি করতাম, ছাদে জল ঢেলে দিতাম মেশিন চালিয়ে। কেন? কারণ যখনই ছাদ থেকে জলটা ইভাপোরেট করবে, ছাদের গরমটাকে টানবে, তো ঠান্ডা হবে। তো আর বিশেষ করে যাদের টিনের বাড়ি, অ্যাসবেস্টসের বাড়ি, ওই যে বাড়িটা, ওই বাড়িটাতেই আমরা থাকতাম, ছোট বাড়িটায়, ওটার কিন্তু অ্যাসবেস্টসের বাড়ি। তো ওখানে আমি কি পাইপ লাইন সেট করে ফুটো করে দিতাম, তো পাইপ লাইন চালিয়ে দিতাম, তারপরে জল কন্টিনিউয়াস পড়তো। তো এটা কি কুলিং ডিউটি ইভাপোরেশন, ইভাপোরেশন হলেই কি হবে? কুলিং হবে, এটা হচ্ছে মেইন ফান্ডা। আচ্ছা একটা জিনিস লিখে রাখো তো, রেট অফ ইভাপোরেশন কিসের উপরে ডিপেন্ড করে? ডব্লিউবিসিএস এর কোশ্চেন, রেট অফ ইভাপোরেশন, রেট অফ ইভাপোরেশন কিসের উপরে ডিপেন্ড করে? নাম্বার 1 সারাউন্ডিং টেম্পারেচার, সারাউন্ডিং টেম্পারেচার নাম্বার 1। নাম্বার 2 উইন্ড ভেলোসিটি, উইন্ড ভেলোসিটি। নাম্বার 3 ফ্রি সারফেস, ফ্রি সারফেস এরিয়া অফ ওয়াটার, ফ্রি সারফেস এরিয়া অফ ওয়াটার। সারাউন্ডিং টেম্পারেচার, উইন্ড ভেলোসিটি, ফ্রি সারফেস এরিয়া অফ ওয়াটার। আচ্ছা বলো তো, তুমি আমাকে বলো ঠান্ডাভাবে, একটা গ্লাসে তুমি জল রেখেছো, সেম জলটা তুমি একটা বোলে রেখেছো, কোথা থেকে ইভাপোরেশন বেশি হবে?
বোল থেকে, মানে বাটি থেকে, কারণ ফ্রি সারফেস বেশি তো ইভাপোরেশন রেট বেশি, নাম্বার ওয়ান ক্লিয়ার। আচ্ছা, এই তুমি দুটো বলেই তুমি কি রেখেছো, জল রেখেছো সেম সাইজের বলে, একটাতে প্রচুর বাতাস রয়েছে, একটায় কোনো হাওয়াই নেই, কোথা থেকে ইভাপোরেশন বেশি হবে? যেখানে হাওয়া বেশি, কারণ যেই ইভাপোরেট করছে সঙ্গে সঙ্গে বাতাস সেই ইভাপোরেটেড ওয়াটারটাকে নিয়ে সরে যাচ্ছে, তখন আবার শূন্যস্থান ফাঁকা হচ্ছে, শূন্যস্থান তৈরি হচ্ছে, তখন আবার নতুন করে ইভাপোরেশন হচ্ছে, তাহলে যত বেশি উইন্ড ভেলোসিটি ততই রেট অফ ইভাপোরেশন। আচ্ছা, তোমার এই বোলের টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি, আর এই বোলের টেম্পারেচার হচ্ছে তোমার মোটামুটি 20 ডিগ্রি, আর এনভায়রনমেন্টের টেম্পারেচার 24 ডিগ্রি, বলো কোথা থেকে ইভাপোরেশন বেশি হবে? যেটা 10 ডিগ্রি না, 10 ডিগ্রি না, ঠিক আছে? না, একটু ভুল বললাম, এরম ভাবে ব্যাখ্যাটা করা ঠিক নয়। এটা হচ্ছে, এটাও 10 ডিগ্রি, এটাও 10 ডিগ্রি, ঠিক আছে? এর এনভায়রনমেন্টের টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি, আর এর এনভায়রনমেন্ট টেম্পারেচার 14 ডিগ্রি। কোথায় এভাপোরেশন বেশি হবে? যেখানে এনভায়রনমেন্ট 24 ডিগ্রি। কেন? ডিফারেন্স যত বেশি হবে ততই হিট বেশি হবে, ততই ইভাপোরেশন রেট বেশি হবে। এখানে ডিফারেন্স কম তো রেট কম, তাই রেট অফ ইভাপোরেশন তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করে: সারাউন্ডিং টেম্পারেচার, উইন্ড ভেলোসিটি অ্যান্ড ফ্রি সারফেস এরিয়া অফ ওয়াটার। ইভাপোরেশন হবে না, জিরো, একদম। হ্যাঁ, কনস্ট্যান্ট গরম থাকবে, ইভাপোরেশন হচ্ছে না তো। আর বায়ুর ভেলোসিটি জিরো, প্রকৃতির টেম্পারেচার অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, কিন্তু আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে ও ইভাপোরেট করে বায়ু কোথায়, নেই তো, থাকবে ওটা, এটা ভাবার বিষয়। গরমই থাকা থাকা উচিত, গরমই থাকা উচিত, কারণ দেখো, আচ্ছা আমাকে ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে ভাবো, একটা গরম খাবার ঠান্ডা হয় কেন? কারণ ওই গরম অ্যাম্বিয়েন্সের সঙ্গে বাইরের অ্যাম্বিয়েন্সের তার টেম্পারেচার ডিফারেন্স রয়েছে, তাহলে এই টেম্পারেচারটাকে টেনে নিচ্ছে ও, তো বাইরের টেম্পারেচারই নেই, বাইরের বায়ু নেই, ঠিক আছে? তো কি করে চেঞ্জ হবে? তবে এইটুকু বলতে পারি, যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার থেকে এর টেম্পারেচার বেশি হয়, ওর টেম্পারেচার যতক্ষণ অব্দি ইকুয়ালাইজ হবে ততক্ষণ ওর ইভাপোরেশন হবে, আর বায়ুটা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাবে, কারণ ইয়েতে চাঁদে বায়ু থাকতে পারে না, তার মানে গরম থাকবে না যতক্ষণ অব্দি প্রকৃতির টেম্পারেচার সঙ্গে ইকুয়ালাইজ হবে, বেরিয়ে যাবে। বাট হাওয়াটা বেরোবে ওখান থেকে, বেরিয়েই সঙ্গে সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে যাবে। আমরা পড়েছি না যে মুনে কেন এয়ার নেই? লো গ্র্যাভিটেশন অ্যান্ড হাই স্কেপ মানে লো স্কেপ ভেলোসিটি, 2 এর কাছাকাছি, ঠিক আছে? দেখো অ্যাপ্লিকেশন কি, ডগ কেন জিপটাকে বাইরে বার করে রাখে বলেছি আমরা। ওয়াটার ইভাপোরেট, দেখো তুমি ভাবো কেন বলে যে গাছের নিচে থাকতে, গাছের নিচটা ঠান্ডা কেন হয়? কারণ পাতা কি করে, পাতা মেনলি খাবার তৈরি করে, পাতা থেকে কি হয়, ট্রান্সপিরেশন হয় না, বাষ্পমোচন হয়, তো যখনই ট্রান্সপিরেশন হবে পাতা থেকে কি করবে, তাপ নিয়ে বেরোবে, তাহলে পাতা থেকে তাপ নিলে পাতার নিচের অ্যাম্বিয়েন্সটা কি হবে, ধীরে ধীরে ঠান্ডা হবে না? সেই জন্য বড় গাছের নিচে তুমি যদি থাকো তাহলে তোমার তোমার একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। আচ্ছা, বৃষ্টির দিন থেকে, বৃষ্টির দিনে দেখো বলছি, ইন অন রেইনি ডে ওয়েট ক্লথস টেক লঙ্গার টাইম টু ড্রাই। কেন? বৃষ্টির দিনে প্রকৃতির জলীয় বাষ্পই তো বেশি, তো ও কি জলীয় বাষ্প টানবে? সেজন্য দেখবে যেদিন গরম অথচ ঘাম শোকাচ্ছে না সেদিন খুব গা চ্যাট চ্যাট করে, কেন? প্রকৃতির খিদে নেই তো, জলের খিদে, কারণ প্রকৃতির অলরেডি জলীয় বাষ্প রয়েছে। সেই হিসাবে তোমার যেদিন শুষ্ক ডে সেদিন দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেটাই হচ্ছে বলা। যেমন শীতকালে খুব তাড়াতাড়ি শোকায় কেন? শীতকালে জলের খিদে থাকে। আমাদের ঠোঁট ফেটে যায় কেন শীতকালে? ঠোঁট ফেটে যায় কেন শীতকালে? শীতকালে ঠোঁট কেন ফেটে যায়? কোথায় অভাব? প্রকৃতিতে? হ্যাঁ, প্রকৃতিতে জলীয় বাষ্পের অভাব, ঠোঁট থেকে নিয়ে নেয়। তাহলে হাত কেন ফাটে না? ঠিক আছে, এই এখানে ফেটে যায় কেন? চোখ লাল হয়ে যায় কেন? এটা কেন লাল হয় না? আরে সহজ হিসাবে, স্কিনটা কত মোটা, কি করে ফাটাবে? চোখের স্কিনটা কত পাতলা, ঠোঁটের স্কিনটা কত পাতলা, ওই জন্য ইজিলি ফেটে যায়, সহজ হিসাব। কেন তো কমপ্লিকেটেড ভাবছো? চলো, ক্যালোমেট্রিক প্রিন্সিপাল, ক্যালোমেট্রিক প্রিন্সিপাল দেখো হয়ে গেছে অলমোস্ট। দেখো ক্যালোমেট্রিক প্রিন্সিপাল কি বলছে, দেখো আমি এটা দেখেই বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দুটো সাবস্টেন্স, হাই টেম্পারেচার অ্যান্ড লো টেম্পারেচার, যদি দুটোকে তুমি মেশাও এবং বাইরে থেকে যদি কোনো টেম্পারেচার দেওয়া বা নেওয়া না হয়, কি বললাম,
একটা হাই টেম্পারেচার আর লো টেম্পারেচারকে মেশাচ্ছ, বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স নেই, টেম্পারেচার বেরোবেও না, টেম্পারেচার ঢুকবেও না, তাহলে হায়ার টেম্পারেচার ওয়ালা বস্তু যতটা হিট বর্জন করবে, লোয়ার টেম্পারেচার ওয়ালা বস্তু ততটা হিট গ্রহণ করবে এবং তারা সম টেম্পারেচারে পরিণত হবে। দিস ইজ কল্ড ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল। কি বলছে দেখো, বিভিন্ন উষ্ণতা দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে দেখো একটি বস্তু কর্তৃক গৃহীত তাপ অপর বস্তু কর্তৃক বর্জিত তাপের সমান হবে। ঠিক আছে, কারণ এরা আলটিমেটলি কি চায়, ইকুইলিব্রিয়াম চায়। দেখো এ কতটা তাপ বর্জন করবে, এম এস টি ওয়ান মাইনাস টি, কারণ প্রকৃতির টেম্পারেচার কি টি। তাহলে একটা জিনিস ভাবো তো ঠান্ডাভাবে, যে এ হোয়াট টেম্পারেচার মানে টি ওয়ান গ্রেটার দ্যান টি না, আর এ কোল্ড টেম্পারেচার মানে টি টু লেস দ্যান টি না। তার মানে এ প্রকৃতিতে আসলে কি করবে, হিট গ্রহণ করবে, আর এ প্রকৃতিতে আসলে কি করবে, হিট বর্জন করবে। তাই কতটা হিট বর্জন করবে আমরা আগেই পড়েছি এম এস টি, আর এ কতটা হিট গ্রহণ করবে এম এস টি। তাহলে গৃহীততাপ ইকুয়ালস টু বর্জিত হবে, এটাকে বলা হচ্ছে ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল। ঠিক আছে, আচ্ছা নিউটনস ল অফ কুলিং, আমি এটা আমার পরিবারের প্রত্যেককে নিউটনস ল অফ কুলিং বোঝাই। কেন, কারণ আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, ধরো আমাকে কেউ স্নান করতে বললো, তো সেই স্নান করতে মোটামুটি ঘন্টা দেড়েক লেগে যাবে। ঠিক আছে, মানে আমি কাজে থাকলে আমার মনেই থাকে না যে গরম জল দেওয়া হয়েছে আমার জন্য, শীতকালে বিশেষ করে এটা ঘটে। তো মা গরম জল দিয়ে আমায় বললো যে স্নান করে নিস, ব্যাস মা বলছে আবার গরম জল করতে নিয়ে যেতে হবে, মানে ঠান্ডা হয়ে যায়। তো মাকে আমি প্রত্যেক দিন একটা কথা বলি, আমার প্রতিদিনই ভুলে যায়। আর মা তুমি গরম জলটা এনে একটু ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে রাখো, তুলনায় তুমি গরম জলটাকে এমনি রাখলে যত তাড়াতাড়ি ঠান্ডা হয়। মানে আমি তোমাকে বলছি ধরো এক বালতি গরম জল তোমার কাছে রয়েছে, এটাকে তুমি ওপেনলি রাখলে, আর আরেকটা বালতিতে, বড় বালতিতে তুমি এই গরম জলটা ঢেলে তার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে রাখলে, কোনটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, গরমটা বেশি ঠান্ডা হবে। তো আমি মাকে প্রতিদিন বলি এটা নিউটনস ল অফ কুলিং, তুমি সায়েন্স নিয়ে পড়েছো কেন বারবার ভুলে যাও। তার কারণ হচ্ছে এর সঙ্গে প্রকৃতির টেম্পারেচারের ডিফারেন্স বেশি, তার মানে এ বেশি তাড়াতাড়ি হিট বর্জন করবে, তুলনায় এর টেম্পারেচারের ডিফারেন্সটা কম, ও দেরিতে টেম্পারেচার বর্জন করবে, সেই জন্য হিট বর্জন করবে, সেই জন্য নিউটনস ল অফ কুলিং সেটাই বলেছে, পড়ে নেবে। দেখো অ্যাকর্ডিং টু দিস ল দ্য রেট অফ কুলিং অফ দ্য বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল দ্য টেম্পারেচার ডিফারেন্স অফ দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং। বডি এবং সারাউন্ডিংস এর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে তার রেট অফ কুলিং তত বেশি হবে। এটাই দেখো এই যে হট ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার রেফ্রিজারেটরে রাখা হয়েছে, বলো তো হট ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার রেফ্রিজারেটরে রাখা হয়েছে, কোনটা বেশি তাপ বর্জন করবে, হট ওয়াটার। রেফ্রিজারেটরের সঙ্গে ওয়াটারের ডিফারেন্স বেশি, রেট অফ মানে কুলিং উইল বি গ্রেটার। কে তাড়াতাড়ি বরফ হবে, আগে বরফ কে হবে, হট ওয়াটার না ফ্রেশ ওয়াটার, কারণ ফ্রেশ ওয়াটারের টেম্পারেচার কম, আগে বরফ ফ্রেশ ওয়াটার হবে, দেরিতে, কিন্তু তাপ তাড়াতাড়ি ছাড়বে কিন্তু হট ওয়াটার, গুলিয়ে ফেলো না, রেটটা বেশি একদম। আচ্ছা নেক্সট হিউমিডিটি। আচ্ছা হিউমিডিটি মানে আমরা সবাই জানি কতটা জল রয়েছে আমার কিসে, অ্যাটমসফিয়ারে, অ্যাটমসফিয়ারে কতটা জল রয়েছে, দিস ইজ হিউমিডিটি। হিউমিডিটি কি করে মেজার করা হয়, কেজি পার মিটার কিউব, মানে 1 মিটার কিউব ভলিউমের মধ্যে কত কেজি জল রয়েছে, এটা হচ্ছে হিউমিডিটি। আচ্ছা হোয়াট ডু মিন বাই রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক তোমার আর্দ্রতা। দেখো আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে একটা গিভেন এয়ারের হিউমিডিটি ম্যাক্সিমাম কত হতে পারে। ধরো আমি যদি বলি এইটুকু আমার এয়ার, সাপোজ এইটা আমার এয়ার, এই এয়ার ম্যাক্সিমাম 10 গ্রাম জল ম্যাক্সিমাম নিতে পারে, এরপরে জল দিলে জল সব থিতিয়ে পড়বে, হয় না, ম্যাক্সিমাম এয়ার নেওয়ার ক্ষমতা, ম্যাক্সিমাম এয়ারের জল অ্যাকসেপ্টিং ক্ষমতা কত, 10 গ্রাম। ক্লিয়ার, তার মানে একে 10 গ্রাম জল দিলে সে স্যাচুরেটেড হয়ে যায়, 100% হিউমিড এয়ার হয়ে যায়। তো তুমি মনে করো এতে 10 গ্রাম দিলে হয়, কিন্তু এই এয়ারে এখন আছে 2 গ্রাম, এখন আছে 2 গ্রাম, আরো ম্যাক্সিমাম কত হতে পারে, নিতে পারে 10 গ্রাম। বলছে দ্য রেশিও অফ দ্য মাস অফ ওয়াটার ভেপার অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইন দ্য সার্টেন ভলিউম অফ ওয়াটার, অ্যাকচুয়ালি প্রেজেন্ট মানে 2 গ্রাম, টু দ্য মাস অফ ওয়াটার রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য সেম ভলিউম অফ ওয়াটার, মানে ম্যাক্সিমাম কত দিলেও স্যাচুরেটেড হবে, আর এখন কতটা আছে তার রেশিও হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে,
তাকে বলছি ইফ দ্য এয়ার কন্টেইন ম্যাক্সিমাম ওয়াটার, তখন বলা হয় রিলেটিভ হিউমিডিটি 100%। যদি 100%-এর কম হয় তার মানে এখনো নিতে পারবে, এটা হচ্ছে ব্যাপার রিলেটিভ হিউমিডিটি হলো। আচ্ছা একটা পয়েন্ট লিখে রাখো তো, ইন সামার, ইন সামার ডিউ টু, ইন সামার ডিউ টু রিলেটিভ হিউমিডিটি, ইন সামার ডিউ টু রিলেটিভ হিউমিডিটি পার্সপিরেশন, পার্সপিরেশন মানে ঘাম, ইন সামার ডিউ টু রিলেটিভ হিউমিডিটি পার্সপিরেশন, ঘাম, পার্সপিরেশন from our body, perspiration from our body does not evaporate, and we feel sultry, SULTRY, চ্যাটচেটে ভাব। কেন? সামার সিজনে আমাদের কিন্তু পার্সপিরেশনটা কম হয়, ঠিক আছে। নেক্সট ছোট্ট একটা জিনিস রয়েছে, ট্রান্সমিশন অফ হিট। কি বলা হচ্ছে? কন্ডাকশন, ইভাপোরেশন অ্যান্ড রেডিয়েশন। আচ্ছা এত ডিটেলে পড়ছি না, ছোট করে বলে দিচ্ছি কি জিনিস। আচ্ছা কন্ডাকশন মানে কি? কন্ডাকশন মানে যাকে আমরা বলি পরিচলন, না পরিবহন, বাংলায় বলে এটাকে পরিবহন, এটাকে বলা হয় পরিচলন। বাতাসে ম্যাক্সিমাম কতটা এয়ার নিতে পারে আর এখন কতটা রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা মানে তাই। এখন ধরো বলছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 20%, এর মানে হচ্ছে 20% ওয়াটার প্রেজেন্ট, আরও 80%ও টানতে পারবে, এটাকে বলা হয়। দেখবে সেই জন্য বলে উইন্টার সিজনে আর্দ্রতাটা বহুত কমে যায়, আর রেইনি সিজনে বলে 60% আর্দ্র, সেই জন্য বেশি একটা টানবে না। আচ্ছা তাহলে পরিবহন মানে কি? পরিবহন মানে যেখানে, এদিকে তাকাও, যেখানে মলিকিউলের ট্রান্সফার হবে না। মানে আমি তোমাকে যদি বলি এখানে ধরো একটা ইটের পাজা রয়েছে, ঠিক আছে, তোমাকে বললাম যে তুমি এই ইটের পাজাটাকে এখানে নিয়ে যাও, তোমরা 3 বন্ধু কি করলে, এখানে দাঁড়িয়ে পড়লে, বা 4 বন্ধু, 3 বন্ধুই হচ্ছে না, বা 5 বন্ধু, ঠিক আছে। এই ইটটা এখানে নিল, হাতে হাতে একে দিল, এ তাকে দিল, এ তাকে দিল, এ একে দিল, অ্যান্ড ফাইনালি এইটা এখানে রাখলো। তাহলে এদের কিন্তু স্থান পরিবর্তন হলো না, এরা কি করলো, ইটটাকে ট্রান্সফার করলো। তো হিট যদি এরমভাবে ট্রান্সফার হয় ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট উইদাউট দ্য মুভমেন্ট অফ মলিকিউল, তাকে আমরা বলবো কন্ডাকশন। সেই জন্য একটা লোহাকে তুমি যদি আগুনে ধরো, প্রথমে কি গরম অনুভব করো না, ধীরে 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 সামনের পোর্শনটা লাল হয়, আস্তে আস্তে করে হাতটা গরম হয়, ঠিক আছে, এটাকে বলা হয় কন্ডাকশন। আচ্ছা কনভেকশন ব্যাপারটা কি? কনভেকশন মানে মলিকুলারই ট্রান্সফার হবে। মানে তুমি ভাবো একটা পাত্রে তুমি জল গরম করছো, তাহলে এই পাত্রে এখানে জল গরম করছো, তো এখানে কি রয়েছে, প্রচুর ওয়াটার রয়েছে। তাহলে বলো তো এই পাত্রটা প্রথমে গরম হবে, তাহলে পাত্রের সংস্পর্শে থাকা এই পোর্শনের জলটা গরম হবে, আর জল যদি গরম হয় তো হালকা হবে, হালকা হয়ে ও চলে যাবে উপরে, সেম উপরের জল গরম বলে, ঠান্ডা বলে সে নিচে চলে আসবে, সে আবার গরম হবে, এরমভাবে পুরো পাত্রের জল গরম হবে, এটাকে বলা হয় কনভেকশন। সেম এয়ারের ক্ষেত্রেও তাই। তুমি ভাবো গরম এয়ার, গরম এয়ার, মাটি গরম হচ্ছে কেন? সানলাইট ডিরেক্টলি মাটির উপরে পড়ছে, মাটির সংস্পর্শে থাকা এয়ার কি হচ্ছে, গরম হচ্ছে, গরম হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরের হালকা এয়ার নিচে নেমে আসছে, কি হচ্ছে, আবার ভারী ভারী এয়ার নিচে নেমে আসে, আবার গরম হচ্ছে। তো এরকম ভাবে কি হয়, এয়ারেও আমরা কনভেকশন দেখতে পাই, জলেও আমরা কনভেকশন দেখতে পাই। হোয়াট ইজ রেডিয়েশন? রেডিয়েশন ব্যাপারটা কি বলো তো? রেডিয়েশন হচ্ছে তোমার বিকিরণ। এটা কিরকম, এটার তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইক ধরো তুমি এই যে রাতের বেলায়, তুমি ভাবো এই যে এখন সারা দিন ধরে আমাদের ছাদটা গরম হয়েছে, রাতের বেলায় এটা অ্যাক্টিভ হবে, রাতের বেলায় ওই তাপটা ছাড়বে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা সূর্যের তরঙ্গ দৈর্ঘ্য থেকে অনেক বেশি, সেজন্য সহজে বেরোতে পারে না, তাই প্রকৃতিটাকে গরম করে দেয়। এটাই তো গ্রিন হাউস এফেক্ট। কাচের মধ্যে, কাচের মধ্যে কি হচ্ছে, কম তরঙ্গ দৈর্ঘ্যের লাইট ঢুকে যাচ্ছে, মাটিকে উত্তপ্ত করছে, গাছকে উত্তপ্ত করছে, গাছ যখন বিকিরণ করছে বেটা বাইরে বেরোতে পারছে না, তাহলে ভেতরের জায়গাটা গরম হয়ে যাচ্ছে। সেই জন্য
দেখবে 1-3টের সময় বিরাট গরম লাগে, আর একদম 6টা 6:30 দিকে বিরাট গরম লাগে, আর আস্তে আস্তে করে 8টার পর থেকে ঠান্ডা হতে থাকে প্রকৃতিটা। দিস ইজ কল্ড রেডিয়েশন। একটু পড়ে নেবে জিনিসগুলো, ইজি, এর মধ্যে কিছু নেই। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই থার্মাল এক্সপ্যানশন? থার্মাল এক্সপ্যানশন মানে, একটু লোড পড়ছে জানি, একটু বেশি হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আর একটু বাকি রয়েছে, তো শেষ করে দিই, ঠিক আছে। দেখো, থার্মাল এক্সপ্যানশন মানে কি? থার্ম দিয়ে এক্সপ্যানশন করছো। কি বললাম? টেম্পারেচার প্রয়োগ করে এক্সপ্যানশন করছো, মানে বাড়াচ্ছ। তুমি ভাবো, একটা লোহাকে তুমি যদি তাপ দাও, লোহাটা কি হবে? সাইজে বড় হয়ে যাবে। এটা কি বলা হয়? থার্মাল এক্সপ্যানশন। তুমি একটা গ্যাসকে তুমি কি করছো? টেম্পারেচার দিচ্ছ, গ্যাসটা কি হবে? বেড়ে যাবে। জলকে টেম্পারেচার দিচ্ছ, বেড়ে যাবে। তুমি ভাবো, এখানে একটা উদাহরণ দাও, তোমরা এরকম জড়ো সড়ো হয়ে রয়েছো, ওখানে একটা আগুন ধরিয়ে দিলাম আমি, কি হবে? ভলিউম বেড়ে যাবে না? তো এটাই ব্যাপার, টেম্পারেচার দিলেই তোমার কি হবে? ও এক্সপ্যান্ড করবে। দিস ইজ কল্ড থার্মাল এক্সপ্যানশন। ঠিক আছে, তাহলে থার্মাল এক্সপ্যানশন সব থেকে বেশি কার? গ্যাসিয়াস সাবস্টেন্সের, তার থেকে কম লিকুইডের, তার থেকে কম সলিডের। ঠিক আছে। আচ্ছা, কেন থার্মাল এক্সপ্যানশন হয়? ডিউ টু ইনক্রিজ অফ মলিকিউলার ভেলোসিটি, বা বলতে পারো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার জন্য আলটিমেটলি এই এক্সপ্যানশনটা ঘটে। আমি এগুলো আগে অনেকবার বলেছি। আচ্ছা, 3 ধরনের এক্সপ্যানশন হয়, একটাকে বলি লিনিয়ার এক্সপ্যানশন, সুপারফিশিয়াল এক্সপ্যানশন, আর কিউবিক্যাল এক্সপ্যানশন। যদি একটা বস্তু শুধু লেন্থে বাড়ে, তাকে আমরা বলবো কি? লিনিয়ার এক্সপ্যানশন। এরিয়ায় বাড়লে সুপারফিশিয়াল এক্সপ্যানশন। যেমন তুমি একটা লোহাকে যদি তুমি হিট দাও, তাহলে ও কিসে বাড়বে? লেন্থে বাড়বে। তুমি একটা সার্কেল, মানে একটা বৃত্তাকার কোনো সাবস্টেন্সকে তুমি হিট দাও, ওর কি? এরিয়া বাড়বে। আর তুমি যদি কোনো একটা মানে 3D ফিগারকে হিট দাও, তাহলে ওর ভলিউম বাড়বে না? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে তোমার পুরো সিনারিও। দেখো, এভরিডে অ্যাপ্লিকেশন অফ থার্মাল এক্সপেনশন অফ সলিড। দেখো, আমরা ছোটবেলায় পড়েছি না, যে গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয়। তো ওই ওই লোহার বের তোমার যে চাকা, তার থেকে ছোট থাকে না? পড়েছি না আমরা? দেখো, চাকার সাইজ এটা, এটা হচ্ছে গরুর চাকা, গাড়ির চাকা, গরুর চাকা নয়, সরি, ঠিক, মাই মিস্টেক। তো এটা কি, আর যে বেরটা পরানো হবে না, সেই বেরটা সাইজটা ছোট। এবার কি করা হচ্ছে? এই বেরকে প্রচুর হিট করা হচ্ছে। হিট করার জন্য থার্মাল এক্সপ্যানশন হচ্ছে, হওয়ার জন্য ও ইজিলি এর চারপাশে গলে যাচ্ছে। যখনই একে ঠান্ডা করা হচ্ছে, একদম আঁকড়ে ধরছে। সেই জন্য এটা হচ্ছে তোমার এভরিডে লাইফ অফ থার্মাল এক্সপ্যানশন। আর হ্যাঁ, লেন্থ বাড়ছে বলেই এরিয়া বাড়ছে, কারণ ওটা তো মাঝেরটা ফাঁকা না, ও তো লেন্থটা বাড়ছে। লেন্থ বাড়ার জন্য আলটিমেটলি সাইজে বড় হয়ে যাচ্ছে। সুপারফিশিয়াল বলা যায় না। আচ্ছা, রিবেটের কাজ জানো? রিবেটস রিবেটস হচ্ছে দুটো সেম সাইজের পাতকে জোড়া লাগানো। দেখবে রিবেটগুলো দেখতে কেমন হয় জানো? এরকম সাইজের দেখতে হয় রিবেটটা। কি করে? বেসিক্যালি এই জায়গাটাই মেইন ভাইটাল। কি করা হয়? এটাকে তোমার তাপ দিয়ে বড় করে, লম্বা করে, এটাকে কি করা হয়? দুটো পাতের মধ্যে দুদিক দিয়ে ভেদ করে ঢুকিয়ে দেওয়া হয়। যখন ঠান্ডা হয়, তখন ওকে টেনে একদম জড়ো করে দেয়। মানে বুঝতে পারলে জিনিসটা? এ এটা কি আলটিমেটলি রিবেট? ধরো, রিবেটটা কি, যদি হিট দেওয়া হয়, রিবেটটা কি বড় হবে সাইজে, লিনিয়ার এক্সপ্যানশন হবে। এই সিনারিওতে ধরো আমি তোমাকে এরম ভাবে বলছি, তাহলে সুবিধা হবে। রিবেটের একটা মাথা খোলা যায়, ঠিক আছে? ধরো, বা আমি তোমায় যদি বলি, ধরো একটা লোহার আংটা, এটা ধরো, তোমার কাছে দুটো এরকম সাইজের জিনিসকে জোড়া লাগাতে হবে। এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, একদম পুরো সেটে দিতে হবে। দুটো কয়েনকে যদি সিরে দাও, তো তুমি কি করলে? এটাকে গরম করলে করে এটাকে এই দুপাশ দিয়ে ঢুকিয়ে দিলে, ঢুকিয়ে বা তাকে বাকিয়ে দিলে সমান সমান করে, একদম গরম অবস্থায় বাকিয়ে দিলে। তো এবারও ঠান্ডা হলে কি আরো টেনে ধরবে না লোহাটাকে, মানে দুটো পাতকে? সেটাই হচ্ছে রিবেটের কাজই হচ্ছে তাই। তাহলে বলো, প্রিন্সিপাল অফ রিবেট লিখে রাখো। প্রিন্সিপাল অফ রিবেট, RIVETS, রিবেটস। আচ্ছা, খুব ভালো একটা উদাহরণ হচ্ছে বাইমেটালিক স্ট্রিপড। এটা খুব দারুণ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে ফ্রিজ নিজে নিজেই চলে, নিজে নিজেই বন্ধ হয়। ইলেকট্রিক ইস্ত্রি
হঠাৎ করে লাইটটা জ্বলে ওঠে, হঠাৎ করে বন্ধ হয়। এই পুরোটাই হয় কিন্তু বায়োমেটালিক স্ট্রিপের জন্য। বায়োমেটালিক স্ট্রিপ মানে যেখানে দুটো মেটালের কম্বিনেশন, একটা স্ট্রিপ তৈরি করা হয়েছে দুটো মেটালের। ঠিক আছে, দেখো তাহলে দুটো মেটাল, খুব ঠান্ডাভাবে ভাবো তো, দুটো মেটালের স্পেসিফিক হিট আলাদা। যদি একই পরিমাণ হিট দেওয়া হয় তাহলে একটা মেটাল বেশি বাড়বে, একটা মেটাল কম বাড়বে, স্বাভাবিক। তো ভাবো এই সিনারিওটায় যদি এই পাশের সিস্টেমটা এর স্পেসিফিক হিট সাপোজ বেশি বেশি, তাহলে স্পেসিফিক হিট বেশি হওয়ার জন্য ও বড় হচ্ছে, কিন্তু তুলনায় এ বড় হতে পারছে না, এই সাইডটা বড় হতে পারছে না, তাই দেখো এই বড় হওয়ার জন্য এরম বেঁকে যাচ্ছে, বুঝলে? সেম তুমি যদি ঠান্ডা করো, ওর স্পেসিফিক হিট বেশি তাই ও তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাই ও এই দিকটাই সংকুচিত হচ্ছে, তাই বেঁকে যাচ্ছে। তার মানে হিট দিলে বায়োমেটালিক স্ট্রিপ যেখানে একদিনে একদিকে বেঁকে যায়, হিট রিলিজ করলে যে বায়োমেটালিক তার উল্টো দিকে বেঁকে যায়। তুমি ভাবো তোমার কাছে একটা সিস্টেম রয়েছে, একটা বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে তুমি তৈরি করেছো, ধরো এটা তোমার পয়েন্ট, তোমার বায়োমেটালিক স্ট্রিপটা এরকম রয়েছে। ফ্রিজের ফ্রিজটা দেখবে গরম হয়ে যায় না পেছনে, হাত দিয়ে দেখেছো গরম হয়ে যায়, ভেতর ঠান্ডা না কিন্তু বাইরে গরম, ঠিক আছে? তো এই গরম হওয়ার জন্য বায়োমেটালিক স্ট্রিপ কি হবে, বেঁকে যাবে না? তাহলে ও যখনই বেঁকে গিয়ে একে টাচ করবে তখনই ফ্রিজটা চলা শুরু করবে। ফ্রিজ চলা শুরু করলে সার্টেন টেম্পারেচার গেইন করার পরে ঠান্ডা হওয়া শুরু করবে, ঠান্ডা শুরু হলে বায়োমেটালিক স্ট্রিপ কি হবে, আবার বেঁকে যাবে, বেঁকে গিয়ে আবার কানেকশন লুজ হয়ে যাবে, ফ্রিজ অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। সেম সিনারিও ঘটে ইলেকট্রিক স্ট্রির ক্ষেত্রে। বায়োমেটালিক স্ট্রিপ খুব কাজের জিনিস। ঠিক আছে, আর একটা জিনিস যেটা এখানে বলা হচ্ছে, দেখো পেন্ডুলাম, ঠিক আছে, পেন্ডুলাম ক্লক। পেন্ডুলাম ক্লক তো কি হয়, লোহার তৈরি হয় না, বা কিছু মেটালের তৈরি হয় পেন্ডুলাম ক্লক, পিতলের হতে পারে। তো যখনই বাইরের টেম্পারেচার বেড়ে গেছে, তো সম্ভবত থার্মাল এক্সপানশনের জন্য কি হবে, তোমার এর সাইজ বড় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পেন্ডুলাম ক্লক কি হয়ে যাবে, স্লো বা ফাস্ট হয়ে যাবে না? কেন, ও যত সহজে একটা দোলন কমপ্লিট করছিল, যখনই বড় হয়ে গেল দোলনটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে, মানে স্লো হয়ে যাবে। যখন শীতকাল, তখন ওর সাইজ কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাহলে ও ফাস্ট হয়ে যাবে। তাহলে পেন্ডুলাম ক্লক নিয়ে এক ধরনের প্রবলেম তৈরি হবে আমাদের থার্মাল এক্সপ্যানশনের জন্য। সেই জন্য পেন্ডুলাম ক্লককে আমরা বাইমেটালিক স্ট্রিপ ইউজ করে সলভ করতে পারি। জিনিসটা এমনভাবে তৈরি করা হয়েছে যে পেন্ডুলাম ক্লকটার সাপোজ এরকম একটা জিনিস, এ যদি লম্বা হতো তাহলে একটা প্রবলেম ক্রিয়েট করতো, সেই জন্য আমরা এরকমভাবে দুটো সেগমেন্ট তৈরি করে দিয়েছি। ঠিক আছে, এটা একটা অন্য ধাতুর, এটা একটা অন্য ধাতুর, মানে সিস্টেমটা এরকম, এর এক্সপ্যানশন যত বেশি, এর এক্সপ্যানশন তুলনায় তত বেশি নয়। তো এ যতটা বাড়বে আমার লেন্থটা এই লেভেলে থাকা উচিত, এই লেভেলে থাকলে পেন্ডুলাম ক্লক কখনো স্লো হবে না। তো এ বেড়ে গেছে, ও সেই রেশিওতে ও ওকে বাড়িয়ে বা ওর থেকে বেশি বাড়িয়ে ওই জায়গায় ওকে সমান করিয়ে দেবে। সেই দেখো এই জিনিসটা এরকম, এই যে ব্রাশ এবং আয়রন এই দুটোর মিক্সিং, এই মাঝের যে হলুদ যে ব্রাশ রয়েছে ও ওই দুটোকে অ্যাডজাস্ট করে দেয় বায়োমেটালিক স্ট্রিপের জন্য। সেই জন্য পেন্ডুলাম ক্লকটা তোমার স্লো বা ফাস্টের হাত থেকে বেঁচে যায়। তো এটা মাথায় রাখবে যে পেন্ডুলাম ক্লকেও আমরা বায়োমেটালিক স্ট্রিপ ইউজ করে এর স্লো বা ফাস্টকে কমাই, মেকানিজম না জানলেও চলবে। লাস্ট জিনিস সেটা হচ্ছে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন ব্যাপারটা কি, হিট ইঞ্জিন মানে হচ্ছে তুমি হিট দিয়ে যে ইঞ্জিনে হিট প্রয়োগ করছো এবং ইঞ্জিনটা চলছে, তাই না? তাহলে হিট ইঞ্জিন মানে হচ্ছে হিট ইঞ্জিন ইজ আ ডিভাইস হুইচ কনভার্টেড হিট ইনটু মেকানিক্যাল এনার্জি। তাহলে তুমি হিট দিচ্ছ, ইঞ্জিন চলছে, গাড়ি চলছে। তাহলে একটা ইঞ্জিন যদি গাড়ির সঙ্গে মানে গাড়ির সঙ্গে যদি ইঞ্জিন ইন্টিগ্রেটেড থাকে, তাহলে তুমি যদি ওই ইঞ্জিনটাকে হিট দিয়ে চালাতে পারো তাহলে গাড়িটাও চলবে। যেমন কয়লার গাড়ি, কয়লার রেল, রেল যখন আমাদের ছিল, কয়লা দিয়ে কি করা হতো, হিট দেওয়া হতো, ইঞ্জিনটা ওই হিটকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতো এবং আলটিমেটলি গাড়িটা চলতো। তাহলে হিট ইঞ্জিন অনেকটা সেরকম। আচ্ছা, এর কতগুলো পার্টস হয়, এর পার্ট হয়, দেখো একটা সোর্স হয়, একটা সিঙ্ক হয়, আর একটা ওয়ার্কিং সাবস্টেন্স হয়। কি বললাম, একটা সোর্স, একটা সিঙ্ক, আর একটা ওয়ার্কিং সাবস্টেন্স হয়। আচ্ছা, সোর্স মানে কি, সোর্স মানে হচ্ছে হাই টেম্পারেচার, আর সিঙ্ক মানে কি, লো টেম্পারেচার। তাহলে সোর্স মানে হাই টেম্পারেচার, সিঙ্ক মানে লো টেম্পারেচার, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই ওয়ার্কিং সাবস্টেন্স কি হতে পারে, স্টিম হতে পারে, মানে জলকে তাপ দিয়ে যে স্টিম বানালে সেই স্টিম দিয়ে তুমি ইঞ্জিন চালাচ্ছ। ফুয়েল হতে পারে, ভেপার হতে পারে, এয়ার হতে পারে, ফর ডিজেল ইঞ্জিন, যাই হোক না কেন ডিপেন্ড করছে।
দেখো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এখানে ইটা বলে একটা সাবস্টেন্স হয়, ইটা। এটা হচ্ছে ওয়ার্ক এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। তাহলে হিট ইঞ্জিনের ওয়ার্ক এফিসিয়েন্সি কত? বলা হচ্ছে দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন ইজ অলওয়েজ লেস দ্যান 1। এর একটা ক্যালকুলেশন আছে জানো, এটা ক্যালকুলেশন হচ্ছে 1 - T1/T2 ইন্টু 100%, মানে T2 - T1/T2 ইন্টু 100%। ঠিক আছে, তার মানে কেন এটা এফিসিয়েন্সি একের কম কেন? তুমি যতটা হিট দিচ্ছ ততটাই হিট কনভার্টেড হবে না, কিছু হিট নষ্ট হবে, তাই না? তাহলে যতটা হিট দিচ্ছ তার থেকে কম এনার্জি পাচ্ছ, দেখো কতটা হিট নষ্ট হচ্ছে, বা যতটা হিট কাজে লাগছে সেই পরিমাণ হিটকে দেখো ব্যবহার করা হচ্ছে। T2 - T1 হিট কাজে লাগছে, বাকিটা নষ্ট হচ্ছে। তাই 1 - T1 - T2 বাই মানে T1 - T2 ইন্টু 100। আচ্ছা এটা মাথায় রাখো, এখানে মনে হয় উল্টে যেতে পারে। ঠিক আছে, দেখো T2 হচ্ছে হবে সোর্স আর T1 হবে সিঙ্ক, নাহলে কি বেশিটাই তো T2 হবে, তাই এটা উল্টে গেছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল T2 - T1, সেই জন্য এটাকে তুমি চেঞ্জ করে দাও। T2 মানে সোর্স আর T1 মানে হচ্ছে সিঙ্ক। তাহলে এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে হিট ইঞ্জিনের ওয়ার্ক এফিসিয়েন্সি লেস দ্যান 1, প্রকৃতিতে রিলিজ হয়ে যায়, ইঞ্জিনটা ইউজ করতে পারছে না। যেমন তুমি ভাবো এই ইলেকট্রিক্যাল এনার্জি এই ফ্যানটাকে চালাতে চাইছে, গতিশক্তিতে কনভার্ট করেছে, কিন্তু এই ফ্যানটা গরম হচ্ছে না, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি কিছুটা নষ্ট হচ্ছে হিট এনার্জি হিসাবে, প্রকৃত গরম হচ্ছে তো হিট ইঞ্জিনে। তবে লাইট জ্বালাচ্ছ, লাইটের তাৎপর্য কি? লাইট এনার্জিতে কনভার্ট করা, কিন্তু লাইটটা গরম হয়ে যাচ্ছে, হিট এনার্জি হিসাবে নষ্ট হচ্ছে না গরম হয়ে যাওয়ার জন্য, এটাই ব্যাপার। দেখো টু টাইপস অফ হিট ইঞ্জিন হয়ে থাকে, একটা এক্সটার্নাল কম্বাসন হতে পারে, একটা ইন্টারনাল কম্বাসন হতে পারে। এক্সটার্নাল কম্বাসন মানে হচ্ছে এই মানে ইঞ্জিনের বাইরে তোমার ভাঙবে ফুয়েলটা, দেন ইঞ্জিনের মধ্যে হিটটা ঢুকবে। আর এটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন, মানে দেখো বলছে বার্নিং অফ ফুয়েল আউটসাইড দ্য মেইন বডি অফ ইঞ্জিন, মানে ইঞ্জিনের বডিতে কেবলমাত্র ঢুকবে হিটটা, বাইরে প্রসেসিং হবে। কিন্তু এটা আরো মডার্ন, এবং এটা কি ইঞ্জিনের মেইন বডির মধ্যেই তুমি মেটেরিয়াল দিয়ে দিলে ও ওটাকে ইউজ করবে, তাহলে ইঞ্জিনের মেইন চেম্বারের মধ্যে এটা হবে। পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, সেই জন্য দেখবে আমরা বাইকের পেট্রোল কিন্তু ডিরেক্ট পেট্রোল পাম্পেই ঢুকিয়ে দিই। ঠিক আছে, ওখান থেকে ডিরেক্টলি পেট্রোলটাকে ইউজ করতে পারে, এটা হচ্ছে অ্যাডভান্স পারসন। ঠিক আছে, যাই হোক এটা একটু পড়ে নিও, একটু প্রেশার দিয়ে শেষ করে দিলাম। জেনারেলি এতক্ষণ সায়েন্স আমরা পড়ি না, দেখো 1 ঘন্টা 17 মিনিট। ঠিক আছে।